আমাদের ক্র্যাক ভার্সনটা ইউজ করতে হয়। তো সেই হিসাবে এটা ইনস্টল করা মানে ঘন্টার পর ঘন্টা ইন্টারনেট অফ করা, ক্র্যাকটা ইনস্টল করা, সো টিডিএস কাজ। সো আমি 19 দিয়ে এটা রিপ্রেজেন্ট করব। আরেকটা জিনিস হচ্ছে সলিডওয়ার্কস একটা হেভি সফটওয়্যার, সো এটা চালাইতে হইলে সবচেয়ে প্রিফারেবল প্ল্যাটফর্ম হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপ কম্পিউটারের মধ্যেও আরো লিমিটেশন থাকবে, তার মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম i3 উইথ 8 GB র্যাম আই রিকমেন্ড। আর যদি খুব স্মুথ চাচ্ছেন তাহলে হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে i5 16 GB র্যাম উইথ ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড। আদারওয়াইজ হচ্ছে আপনার অনেক মডেল যদি অনেক বেশি পার্টস থাকে সেগুলো দেখবেন রেন্ডার হচ্ছে না, জুম ইন জুম আউট করার সময় প্রবলেম হচ্ছে বা হচ্ছে হ্যাং খেয়ে যায়। এবং হ্যাং খেয়ে গেলে একটা জিনিস বলে রাখি, এটা যদি কখনো দেখায় ফ্রিজ হয়ে আছে, ডোন্ট টাচ ইট। আনসেভড যে কোনো প্রজেক্ট এটা জাস্ট ডিস্ট্রয় হয়ে যাবে। এবং হচ্ছে আরেকটা জিনিস খুব শর্টকাট, দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হলো গিয়ে সেভ কন্ট্রোল এস, আরেকটা হচ্ছে স্কেপ বাটন। কিছু হলেই আমি স্কেপ বাটন চাপি, কিছু হলে আমি সেভ বাটন চাপি, যেন কখনোই কোনো মডেল মানে আমার মিস না যায়। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে ঘন্টার পর ঘন্টা কাজ করার পরে সেভ হয় না। এটা এখন সলিডওয়ার্কস নিজে থেকে অটো সেভ করে ফেলে কিছুক্ষণ পরেই, বাট আমি যখন প্রথম সলিডওয়ার্কস ইউজ করতাম 2010 বা 11, তো সেখানে আমি এরকম বিপদে পড়েছিলাম যে আসলে সেভ করতে ভুলে গেছি এবং হচ্ছে মডেলটা আর পরে রিকভার করা যায় নাই। সো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো শুরু করলাম। আশা করি সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন। সলিডওয়ার্কস এর জাস্ট মেনু আইটেম, এখান থেকে আমি একটা প্রোডাক্ট শুরু মানে প্রজেক্ট শুরু না করা পর্যন্ত এগুলোর মধ্যে তেমন কোনো ভেরিয়েশন নেই। হ্যাঁ, তো আমি জাস্ট হচ্ছে প্রথমে যেটা শুরু করব, আমি একটা মডেল থেকে শুরু করি। বাট এর আগে একটা কাজ করে নি, আপনাদেরকে দেখাইনি আমার প্রিভিয়াস কাজগুলো কিরকম ছিল। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, আমি যখন আমাদের সাবজেক্ট ছিল সলিডওয়ার্কস ছিল না, আমাদের ছিল অটোক্যাড 7-এ আমরা যখন ফার্স্ট আমাদের 3D মডেল ডেভেলপ করলাম, আমি খুব বিরক্ত হয়েছি। আমার এক্সপেকটেশন লেভেল থেকে এটা মানে নেগেটিভ লেভেলের 100 গুণ নেগেটিভ ছিল। যে আমার ধারণা ছিল যে অটোক্যাডের মানে স্টার্টিং এর সময় যেই ডিজাইনটা দেখায়, আমি কি শুরু করছি, আমি একটা লাইন ড্র করতেছি, ওইটা আবার কন্ট্রোল সামথিং দিয়ে এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করতেছি, বক্রচক্কর করতেছি, এটা আমার দিয়ে হবে না। আমি হাতের থেকে ভালো ড্রয়িং করতে পারি, রাইট? আর তো সেই হিসাবে আমার এক্সপেকটেশন এত খারাপ ছিল যে আমি আসলে অটোক্যাড শিখিয়ে নিয়ে ধরতে গেলে, এবং পরীক্ষার সময় আমাকে শিখাইছে হচ্ছে এবিসি, পরীক্ষার সময় গিয়ে দিছে পিথাগোরাসের উপপাদ্য প্রতিপাদন টাইপের ডিজাইন। সো সেই আমি ওর জাস্ট কোনো মতে পাস করে গেছি। সো এখন বাট পরবর্তীতে আমি কিন্তু যখন সলিডওয়ার্কস শেখা শুরু করলাম তখন বুঝছি যে আসলে আমাকে যারা শিখাইছে বা যারা চেষ্টা করেছে তারা তো জানতো না আসলে কিভাবে কি করতে হয়। তো সেই দিক থেকে আমি বলবো যে এমআইএসটি অনেক দূর আগাই গেছে। এবং আরেকটা ইউনিভার্সিটি আমি জানি ওদের নিজস্ব এরকম ইয়া হয়, ক্যাম্পিং টাইপের হয়, সেটা হচ্ছে কুয়েট। তো কুয়েটও এই মানে মেকানিক্যাল ডিজাইনের ডিপার্টমেন্টটা অনেক অনেক প্রোগ্রেস করছে এই সফটওয়্যার ইউজের উপরে। সো আমি জাস্ট হচ্ছে কয়েকটা এক্সাম্পল দেখাবো। একটু হোল্ড। হ্যাঁ, আচ্ছা। তো আমি হচ্ছে যে আমার অনেকগুলো ডিজাইনের মধ্যে কয়েকটা জাস্ট হচ্ছে চুজ করেছি যে আপনাদের জাস্ট শোকেসিং করানোর জন্য যে কি করা যায় আসলে। এটা এর মানে এই না যে আমি বেস্ট, আমার থেকে অনেক অনেক ভালো ডিজাইনার আছে। এটা যদি আপনারা গ্র্যাবক্যাট নামে একটা ওয়েব অ্যাপ্লিকেশন আছে, সেখানে যদি আপনারা যান দেখবেন যে প্রচুর মডেল, আরো অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে সবাই মডেল শেয়ার করে। তো আমি আমার ফার্স্ট প্রজেক্টটা দেখাই, সেটা হচ্ছে DVF13। সেটা আসলে মানে আমার করা তখনকার সময়ে সবচেয়ে সেরা মডেল ছিল। আমি জাস্ট হচ্ছে অ্যাসেম্বলিটা ওপেন করি, এগুলো সব পার্ট, হ্যাঁ, আলাদা আলাদা পার্ট। একটা অ্যাসেম্বলিটা মানে করার জন্য আমার মানে অনেক পার্ট লাগছিল। তো এখানে কিছু ইরোড দিবে, কারণ হচ্ছে এই মডেলটা করা ছিল 11-তে, তো সে কিছু ফাইল মিসিং পাচ্ছে। হ্যাঁ, তো আমি এটাকে জাস্ট ওয়ার্নিংটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ। এই মডেলটা অ্যাকচুয়ালি বিল্ড করা হয়েছিল এবং এটা ইউএসটা ফ্লাই করছে, এবং মানে সেটা একটা আসলে মানে একটা অ্যাচিভমেন্ট ছিল আমার। একটা বলা যায় ড্রিমের মধ্যে, যেটা হচ্ছে অনেক ড্রিম দেখি, তার মধ্যে একটা যেটা ছিল এটা হচ্ছে এটা, যেটা আমার নিজের হাতের ডিজাইন করা, নিজের হাতে বিল্ড করা। এবং লাস্ট যে প্রোটোটাইপটা আমরা আমেরিকাতে পাঠিয়েছিলাম ফ্লাই করানোর জন্য, সেটার মধ্যে আমাদের সবার নাম লেখা ছিল। এটা আসলে নিয়ে আসা পসিবল হয় নাই বাংলাদেশে। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এটা একটা এয়ারক্রাফটের মডেল, অলমোস্ট 7 ফুট 8 ফুট লম্বা। আমার ঠিক এক্সাক্ট ডাইমেনশন মনে নেই। তো হচ্ছে এখানে এখানে যেটা আছে, এটা আপনারা যেটা দেখতেছেন এটা সলিড
অ্যাসেম্বলি অফ সলিড মডেলস, রাইট? এই জিনিসটা, এটা হচ্ছে ল্যান্ডিং গিয়ার, এটা একটা বালসা উডে ডেভেলপ করা। এবং আপনার যদি মনে হয় এটা একটা 2 মিলিমিটারের থিকনেস একটা বালসা উড, যেটা হচ্ছে আপনাদের একটা ম্যাচের কাঠির সমান থিকনেস হতে পারে বা এর থেকে একটু বেশি হবে। বালসা উড কিন্তু আসলে খুবই লাইট এবং হচ্ছে কোনো স্ট্রেংথ নাই, কিন্তু এটাকে এমন ভাবে ডিজাইন করা ছিল যে হচ্ছে এটার মধ্যে আসলে মানে আপনার তখনকার সময় আমাদের গ্লাস ফাইবার বা কার্বন ফাইবার ছিল না। সো আমরা হচ্ছে এটাকে আসলে রিইনফোর্স করে করে খুব শক্ত বানাইছিলাম। সিমিলার ওয়েতে এই প্রত্যেকটা জিনিসের মধ্যে রিইনফোর্সমেন্ট ছিল, যেটা এখন দেখা যাচ্ছে না, এটা আলাদা একটা মডেলের মধ্যে ছিল। প্রত্যেকটা জিনিস হচ্ছে বালসাউডের জন্য বানানো ছিল, প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদাভাবে ডিজাইন করে এটাকে অ্যাসেম্বল করা হয়েছে। আপনি যদি দেখতে পারেন, আমি হচ্ছে যারা এখানে অ্যারোনটিক্যালের স্পেশালি অ্যারোস্পেসের, তারা তো বুঝতেই পারতেছেন এই এই সেকশনগুলা এই মাঝখানে এসে আমি হচ্ছে স্ক্রু দিয়ে লাগিয়ে রাখছি, যেন হচ্ছে এটা পরবর্তীতে খোলা যায়, ইজিলি আবার অ্যাসেম্বল করা যায়। পুরা ফিউজলেসটা ডিটাচেবল ছিল, উইং এর সেকশনটা ডিটাচেবল ছিল, সরি টেল সেকশন, টেল বুম যেটা ডিটাচেবল ছিল, এবং উইং সেকশন ডিটাচেবল ছিল। এই এই যে অ্যারোফয়েল গুলো হচ্ছে ঠিক যেরকম ক্যাম্বার থাকার কথা। আচ্ছা, এই 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 ধরনের উইং স্ট্রাকচারটা কি টাইপের বলেন তো? মানে মানে যারা অ্যারোস্পেসের স্পেশালি, রুট এবং টিপের মধ্যে কিন্তু পার্থক্য আছে, রাইট? আবার হচ্ছে যদি খেয়াল করেন, এডিশনাল টুইস্টিং আছে। সো এই 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 কাজটা করতে হয়েছে সলিডওয়ার্কস, এবং এটা প্রথমে কিন্তু করতে খুব কষ্ট হয়েছে। সো এটা আস্তে আস্তে আসলে প্র্যাকটিসের ব্যাপার, যে আসলে কিভাবে করছি। আমি হচ্ছে যে এরকম দেখাবো না যে আপনাকে আসলে কিভাবে এত এত কমপ্লেক্স ডিজাইন করতে হয়। আমি যখন ইউভি ডিজাইনের ইয়াতে যাব, সেখানে আমি হচ্ছে যে আরো সিম্পল ওয়েতে স্ট্রেট উইং এবং হচ্ছে ক্যাম্পার্ড অ্যারোফয়েল দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। এটা জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল। এটার মধ্যে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এই ভিতরের দিকে 1 ফুটের রকেট নেওয়া যেত। আপনি যদি দেখতে পারেন, ভিতরে হচ্ছে রকেট হোল্ডার আছে। ইন্টারনালি সে হচ্ছে 4টা রকেট নিতে পারবে, এবং উইং এ হচ্ছে 4টা 4টা করে 8টা, তো 12টা রকেট ক্যারি করার মতো ক্যাপাসিটি ছিল। সম্ভবত আমার এই ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ রকেট নেওয়া যেত। অন্য যারা কন্টেন্ডার ছিল অন্যান্য ইউনিভার্সিটি, তাদের মধ্যে আমারটার মধ্যে সবচেয়ে বেশি রকেট ক্যারি করা যেত। আনফরচুনেটলি ওভারওয়েটের কারণে আমরা ম্যাক্সিমাম রকেট নিতে পারিনি। আমরা হয়তো বা ইন্টারনালি 2টা বা 3টা রকেট নিয়ে ফ্লাই করতে পারছিলাম। আচ্ছা, ঠিক আছে, এটা আমি ক্লোজ করে ফেলি। তো যারা এখন শিখতেছেন তারা হতাশার কিছু না, এই ডিজাইন করতে আসলে অনেক কষ্ট হয়েছে। আরেকটা ইন্টারেস্টিং ডিজাইন, এটা হচ্ছে 13 আর এটা হচ্ছে 14। তো 14টা তখন আমি অলরেডি পাস করে বাইরে হয়ে গেছি, বাট আমি আমার জুনিয়রদেরকে অ্যাসেস করছিলাম। এটা খুব ইন্টারেস্টিং ডিজাইন ছিল। এটা ড্রব্যাক ছিল হচ্ছে আসলে এটার ডিজাইনটা আমরা যে কনসিডারেশনে মাথা রেখে করেছিলাম, সেখানে উইন্ডের ইফেক্ট আমরা চিন্তাই করিনি। ফলে কি হয়েছে, যেখানে এটা ফ্লাই করবে সেখানে এত মানে হেড উইন্ড ছিল, যেটা আসলে টেক অফ করার আগেই লিফট জেনারেট করা শুরু করছিল। ফলে সে আসলে ড্র্যাগের কারণে বেশি দূর ফ্লাই করতে পারতো না। এটা একটা লিমিটেশন ছিল। আপনি যদি দেখেন, আমি এখানে ইভেন মোটরের ডিটেল পর্যন্ত একদম স্কেল অনুসারে ডিজাইন করেছিলাম, সাথে যে নাট বল্টু এবং হচ্ছে ব্লেড। সো এগুলো আসলে দরকার ছিল ডিটেল ডিজাইন অনুসারে। আরেকটু হতাশ করে দিই, সেটা হচ্ছে আমার জেট ট্রেনার প্রজেক্ট। এটা আমি পাশ করার পর একটা প্রজেক্ট ছিল। এখানে পার্টিসিপেট করেছিল আমাদের লিজেন্ডারি 2 ক্লাসমেট, তারা টপ, তারা সবাই আমেরিকাতে পিএইচডি করতেছিল। একজন অবশ্য মারা গেছে, ইমতিয়াজ, আর একজন নাজিম রায়হান, আপনারা অনেকে চিনে থাকবেন, ওরা টিচার ছিল এমআইএসটিতে। আচ্ছা, সেখানে আমি যদি এটা ওপেন করি, এটা 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 আচ্ছা দেখি। আসলে প্রত্যেকটা মডেল অনেক প্রিভিয়াস সলিডওয়ার্কস দিয়ে ডেভেলপ করা, তো দ্যাটস হচ্ছে যে সে মাঝে মাঝে ওয়ার্নিং দেয়। তো এটা 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 ছিল আমার জেট ট্রেনার ডিজাইন। এটার কনসেপ্টটা ছিল একটা আমেরিকান কম্পিটিশনের, যেখানে হচ্ছে তার স্টেলথ ক্যাপাবিলিটি থাকতে হবে, ইন্টারনাল ওয়েপেন বে থাকবে, এইখানে হচ্ছে মিসাইল ক্যারি করতে পারবে। আরেকটা মিসাইল প্রবাবলি ভিতরে কোথাও ক্যারি করতো, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি আরেকটা স্ট্রাকচার দেখি। আচ্ছা, এটা দেখি। আচ্ছা, এটা এটা মনে হয় ছিল ফাইনাল প্রোটোটাইপ। তো সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ তার ওয়েপেন ক্যাপাসিটি ছিল। এই পরিমাণ ওয়েপেন সে নিয়ে ফ্লাই করবে। এবং তার ভিতর ইন্টারনাল যদি দেখার চেষ্টা করি, তার হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন একটা ছিল। এটা একটা ইউরোপিয়ান কোন একটা ইঞ্জিন ম্যানুফ্যাকচারার ইঞ্জিনের
ডাটা নিয়ে করা ছিল। আপনি যদি দেখেন যে এখানে তার ইন্টারনাল একটা মিসাইল ক্যারিং, দুই পাশে দুটো করে মিসাইল ক্যারি করা যেত, এবং হচ্ছে একটা মেশিন গান থাকার কথা। মেশিন গানটা মনে হয় পরবর্তীতে বাদ দেওয়া হয়েছিল ওভারওয়েটের কারণে। তো এটা ছিল একটা প্রজেক্ট যেটা আমি হচ্ছে যে 2014-এর মাঝামাঝিতে কাজ করেছিলাম, অনেক বছর আগে। এগুলো দেখলে আমার আসলে নস্টালজিক মনে হয় যে আসলে এখন কি করতেছি আর তখন কি করছিলাম। এটা খুব ইন্টারেস্টিং ফিচার আছে যে এখান থেকে এয়ার ঢুকে এদিকে পাস করে চলে যায়, এটা খুব ইন্টারেস্টিং ফিচার। এটা আসলে আমি মনে করছিলাম যে এটা আমি নিজে আবিষ্কার করছি, পরবর্তীতে দেখা গেল যে না, এটা এখনকার ম্যাক্সিমাম ফাইটার জেটে আছে। আচ্ছা, সো আমি শুরু করি আসলে কিভাবে একটা সলিডওয়ার্কস শুরু করা যায়। তো সলিডওয়ার্কসে যদি আমি স্টার্টিং এ যাই, তো তিনটা অপশন আছে। একটা হচ্ছে পার্ট, প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে একটা পার্ট। এটা আমি সলিড মডেল পুরাটাই ডিজাইন করতে পারি, সলিড মডেল একটা দেখাবো আমি এক্সাম্পল। একটা হচ্ছে অ্যাসেম্বলি, যেটা আমি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, অনেকগুলো পার্ট নিয়ে একটা অ্যাসেম্বলি হচ্ছে। আর হচ্ছে ড্রয়িং, এটা আমি পার্ট ড্রয়িং এর ডিটেল করতে পারি, আবার অ্যাসেম্বলি ড্রয়িং ডিটেল করতে পারি। ড্রয়িং গুলো লাগে মেইনলি হচ্ছে আপনার যখন প্রোডাকশন যাবেন, যারা অ্যাকচুয়ালি কাজ করবে তারা এই ড্রয়িং দেখে দেখে কাজ করবে, রাইট? আপনি যখন হচ্ছে যদি এটা সিএনসি মেশিনে না পাঠান, সিএনসি মেশিন পাঠানোর জন্য কিন্তু অন্য ধরনের কাজ আছে। তো সিএনসি মেশিনে না পাঠান, আপনি যদি একজনকে দেন যে হচ্ছে এটা দেখে একটা মডেল বানাবে, রাইট? মনে করেন মাটি দিয়ে একটা উইং বানাবে, তো তাকে হচ্ছে যে ডাইমেনশন গুলো প্রোভাইড করতে হবে, সেটা হচ্ছে ড্রয়িং এর থ্রুতে দিবেন। ড্রয়িং এর মধ্যে কি করা যায় এটা আমি দেখাবো। সলিড পার্ট, সলিড পার্ট হচ্ছে যে কোনো একটা স্মল পার্ট থেকে লার্জ পার্ট যে কোনো একটা হতে পারে। আমি জাস্ট ওপেন করলেই আমার দেখছেন সবকিছু চেঞ্জ হয়ে গেছে, রাইট? আমার কিছু ফিচার শো হচ্ছে যে এই ফিচার গুলো দিয়ে আমি আসলে কাজ করব। তো আমি অলমোস্ট কত 8-9 বছর ধরে কাজ করতেছি। এই লেআউটটা অল টাইম সেম। বাম পাশের প্যানেল, এই নিচের দিকে কিছু জিনিস চেঞ্জ আসছে, আর হচ্ছে যে এখানে এডিশনাল কিছু জিনিস অ্যাড হয়েছে, এগুলো ডিপেন্ড করতো, আগে ছিল না। আগে এগুলো আলাদাভাবে নিতে হইতো, এখন অলরেডি অ্যাড অনস হিসাবে চলে আসছে। অ্যানালাইসিস এগুলো ছিল না। তো হয়তো বা 2020 মডেলের মধ্যে হয়তো এডিশনাল কিছু রয়ে গেছে, আমি জানি না। আচ্ছা, আর কিভাবে কন্ট্রোল করতে হয় এটা হচ্ছে প্রথমে জুম ইন জুম আউট হচ্ছে আমাদের মাউস স্ক্রল বাটন, রাইট ক্লিক লেফট ক্লিকের কাজ আছে সেখানে। তারপর হচ্ছে আমি কিবোর্ড দিয়েও কন্ট্রোল করতে পারি। আমার হচ্ছে এখানে নেভিগেশন আছে, আমি এটার 3D ওরিয়েন্টেশন ভিউ দেখতে পারি। এটা দিয়ে হচ্ছে একটা বক্স প্যাটার্ন দেখাচ্ছে যে কিভাবে আসলে কোন অংশটা আপনি দেখতে চাচ্ছেন। এটা খুব ইনটিউটিভ, আমার খুব ভালো লাগে। কিন্তু আমার এটা মানে অনেক সময় যখন আমি লার্জ বা কমপ্লেক্স স্ট্রাকচার দেখি তখন আমার কাছে এটা একটু বিরক্তিকর লাগে, দেখে আমি এটা বাদ দিই। আর তারপর হচ্ছে এখান থেকে আমার সব সাইট গুলা নিয়ে আসা যায়, যেই সাইটে আমি দেখতে চাচ্ছি, কাজ করতে চাচ্ছি। তারপরে এখানে হচ্ছে আমার মডেলটা আসলে সলিড ভিউতে দেখবো নাকি হচ্ছে আমি ওয়্যার ফ্রেম ভিউতে দেখবো, ট্রান্সপারেন্ট ভিউতে দেখবো, কোনো কম্পোনেন্টের প্রপার্টিজ আমরা শো হাইড করতে পারি, এগুলো আমি দেখাবো কিভাবে কাজ করে। সলিড পার্টটা কি একটা লাইক হচ্ছে আমি আমি যদি চিন্তা করি একটা সলিড পার্ট, আমি একটা জিনিস ওপেন করে দেখাই আপনার। কোনো কিছুর জন্য একটা সলিড পার্ট হইতেই পারে, যে কোনো কিছু একটা সলিড পার্ট হইতেই পারে, হ্যাঁ। যেমন এই ফ্রিগেটটা পুরোটা সলিড, মানে সলিড বলতে এর কোনো কিছুই ডিটাচেবল না, রাইট? এই যে এখানে একটা মেইন গান আছে, এটাও এই বেজের উপরে একটা সার্কেলের উপরে গিয়ে ফ্রেমটা বানানো হয়েছে, পরে কাটাকাটি করা হয়েছে, দেখতে একটা গানের মতো বানানো হয়েছে, পুরো সলিড। আপনারা যদি বাম পাশে দেখেন, বাম পাশে প্রচুর ফিচার আছে, যেগুলো হচ্ছে প্রথমে হাল। এই হালটা একটা সলিড হাল, এটা কিন্তু আলাদাভাবে বানায় এখানে অ্যাসেম্বল করা হয় নাই। এই হালের মধ্যে লফট আছে, রাইট? আমি লফটিংও দেখাবো, এটা কমপ্লেক্স ডিজাইনের মধ্যে আছে। বডির মধ্যে আছে এক গাদা কাটাকাটি আছে। তো কাটাকাটি করা লাগে, আমরা সলিড বডি ডাইরেক্টলি ওই শেপে না যেতে পারলে আমরা কিছুটা কাটাকাটি করব, কাটাকাটি করে তারপর হচ্ছে ওই শেপে যাওয়ার চেষ্টা করব। তো এটা একটা সলিড মডেল। তো আমি যদি একটা সলিড মডেল থেকে শুরু করি, যে আসলে সলিড মডেলটা আসলে কিভাবে শুরু করব। প্রথম যেটা করতে হয়, আমরা ছোটবেলা থেকে যেটা শিখে আসছি, আমাদেরকে বেসিক কিন্তু হাতে ড্রয়িং করা শেখানো হয়েছে, রাইট? আমরা যদি মনে করি ক্লাস 1, 2, 3 দিকে আমরা সবসময় ড্রয়িং করতাম, হয়তোবা ড্রয়িং দেওয়া ছিল, আমরা এটা ওটার উপরে পেন্সিল ঘুরাতাম, কালারিং করতাম। আদারওয়াইজ আমাকে বলা হতো যে একটা ফলের ছবি আঁকো, আম আঁকো, বা একটা কাঁঠাল আঁকো, রাইট? তো হচ্ছে আমার যতদূর মনে পড়ে, আমি ফার্স্ট 3D মানে কাগজের মধ্যে দেখতে 3D এরকম ড্রয়িং করেছিলাম সম্ভবত 1997 বা 8 এর দিকে। তো তখন আমার কাছে হঠাৎ করে আমি একটা জিনিস আবিষ্কার করলাম, যেটা হচ্ছে যে আমরা যেটা দেখি সেটাকে ব্রেনে প্রসেস করে হাতে নিয়ে আসাটা একটা একটা মানে খুবই খুবই একটা কি বলে এটাকে, একটা কমপ্লেক্স এইভাবে বলা যাবে না, মানে সবার কাছেই আছে, কিছু না কিছু আছে। আমরা যা দেখি তা রিপ্রেজেন্ট করাটা টাফ। যেটা আমি হাতে আঁকতে পারি সেটা সলিডওয়ার্কসে আঁকাটাও টাফ।
কারণ সলিডওয়ার্কস তো আর আমার মতো হাত দিয়ে টেনে টেনে আঁকি না, ওই ধরনের আলাদা ডিভাইস আছে যেখানে আপনি একটা প্যাড আছে, ড্রয়িং প্যাড, সেটা ডিজিটাল, সেটার মধ্যে আপনি আঁকাকি করবেন, সেটা অলরেডি 3D মডেলের রূপান্তর হয়ে যাবে। ওগুলো খুবই এক্সপেন্সিভ জিনিস, এবং ওটা হয়তো বা আপনার যদি আরো আগ্রহ থাকে আর ফার্দার ডিজাইন করার জন্য ওগুলো ইউজ করতে পারেন। বাট সলিডওয়ার্কসটা আপনি হাতে যেটা স্কেচ করবেন, সলিডওয়ার্কসে নিতে টাইম লাগবে। তো বাট মাথায় আগে ভিজুয়ালাইজ করতে হবে আপনি যাই করবেন। আপনি যদি এখন একটা কিউব আঁকেন, চিন্তা করেন একটা কিউব কি, রাইট? চল আমি দেখি একটা কিউব কি। কিউব করার জন্য আমাকে যেটা করতে হবে, একটা সারফেস ধরে কাজ করতে হবে। তো আমরা যেটা বলি প্লেন, রাইট? যে তিনটা প্লেন আছে, আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরি ফ্রন্ট, টপ, রাইট, এই বাম পাশে। এটা দেখা যাচ্ছে না, কিন্তু আমরা দেখার ব্যবস্থা করতে পারি। ওই বেটা গেল কই? আচ্ছা, সরি, ওইটা কোথাও লুকায় ছিল। আচ্ছা, এখানে এই প্লেনগুলো আছে, ঠিক আছে? আমি যদি দেখি যে এই প্লেনগুলো আপনি যদি দেখতে পাচ্ছেন, ফ্রন্ট প্যানেল, ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন। তো আমি ড্রয়িং করব কি হিসাবে? যে কোনো একটা প্লেন ধরে আমাকে ড্রয়িং করতে হবে, বা যে কোনো একটা সারফেস ধরে আমাকে ড্রয়িং করতে হবে। তো সবসময় যেটা চিন্তা করবেন যে আপনার যেই অবজেক্ট আপনি ড্রয়িং করতেছেন বা যে মডেলটা আপনি বানাচ্ছেন, সেটা কি ফ্রন্ট থেকে দেখতে কিরকম হবে সেটা থেকে শুরু করবেন, না রাইট সাইড থেকে দেখতে কিরকম হবে, না টপ সাইড থেকে দেখতে কিরকম হবে সেটা শুরু করবেন? তো আমি সবসময় এক একটা টাইমে অবশ্যই একটা প্রিফার, বাট আমার আমার সবসময় মনে হয় যে রাইট সাইড থেকে দেখতে কেমন হয় সেটা থেকে আমি শুরু করি। তো কিউবের ক্ষেত্রে তো আসলে রাইট লেফট বোঝা যাবে না, তো আমি চিন্তা করি রাইট সাইড থেকে। তো আমি যখন এই রাইট সাইড প্লেনের দিকে আসলাম, আমি বাকি দুটো প্লেন আমি হাইড করে দিই। এটা হচ্ছে আমার রাইট প্লেন। হ্যাঁ, তো রাইট প্লেনের মধ্যে আমি যদি লেফট ক্লিক করি, সে অলরেডি আমার কিছু প্রপার্টিজ দেখাচ্ছে। নর্মাল টু, নর্মাল টু মানে এখন আমি ভার্টিক্যালি এটাতে দেখতেছি। আমি যদি এটাকে অ্যাঙ্গেল করে রাখি, হ্যাঁ অ্যাঙ্গেল করে তো আপনি হঠাৎ অনেক সময় মানে একটা অ্যাসিমেট্রিক ভিউ দেখবেন, বাট হচ্ছে ড্রয়িং করার সময় কষ্ট হবে। তখন আপনাকে যেটা করতে হবে, নর্মাল ভিউতে চলে যেতে হবে, মানে স্ক্রিনের সাপেক্ষে ভার্টিক্যাল ভিউতে চলে যেতে হবে। তো এখানে কি আছে, আমার স্কেচ আছে, আমাকে একটা স্কেচ করতে হবে। সেই স্কেচ থেকে কিন্তু আমি এটাকে একটা ফিচার দিয়ে এক্সট্রুড বস করে বা রিভলভ বস করে বা আমি লফটিং এর মাধ্যমে আমি একটা 3D স্ট্রাকচার বা 3D অবজেক্ট বানাবো। তো আমি চাচ্ছি একটা কিউব বানাবো, রাইট? তো কিউবের জন্য আমি যদি স্কেচে যাই, আমার কিন্তু স্কেচে অলরেডি ওগুলো ওপেন হয়েছে। যদি আমি এটাকে আসলে পার্টের ডিজাইনে না আসতাম, এটা ওপেন হইতো না, রাইট? আচ্ছা, তো আমি স্কেচে যাব। আমি স্কেচে গিয়ে আমার অনেকগুলো ফিচার আছে, অলরেডি অনেকেই জানেন যেগুলো কি কি আছে। জাস্ট হচ্ছে আমি একটা নিলাম, টান দিলাম, রাইট? টান দিয়ে আমি স্কোয়ার বানানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এটা দেখি স্কোয়ার মনে হচ্ছে, বাট আসলে স্কোয়ার না। সো এটা আমার ডাইমেনশনগুলো সেট করতে হবে স্কোয়ার করার জন্য। আমি ডাইমেনশনগুলো সেট করতে পারি অনেকগুলো ওয়েতে। তো আমি প্রথমে হচ্ছে একটা নিলাম, নিয়ে এটাকে প্যারামিটার বাম পাশে এটাকে বললাম 100। এটা এটা মিলিমিটারে আছে। আচ্ছা, এখন এটা যে মিলিমিটারে আছে এটা আমি বুঝবো কিভাবে যে এটা মিলিমিটারে আছে, রাইট? এটা বোঝার জন্য আমাকে ডান পাশে খেয়াল করতে হবে। আপনি যদি খেয়াল করেন, এই ডান পাশে ইউনিট সিস্টেম এমএমজিএস, মিলিমিটার গ্রাম সেকেন্ড। তো এখানে অনেকগুলো ইউনিট আছে। তো আমি প্রিফার করি মিলিমিটারে, কারণ হচ্ছে যে আমাদের যে ক্যালকুলেশন গুলো আছে সেগুলোতে ম্যাক্সিমামই হচ্ছে আপনার মিটারের সাথে রিলেশন। তো পার্টস গুলো যদি টাইনি হয়, অনেক ছোট হয়, সেক্ষেত্রে তো আর মিটার দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। সো মিলিমিটার দিয়ে শুরু করা বেটার। এটাকে আমি পরবর্তীতে মিটারে কনভার্ট করা তো কোনো ব্যাপার না, জাস্ট 1000 দিয়ে গুণ করে দিব। যদি ইঞ্চি ফুট পাউন্ড লাগে, মানে ফুটের হিসাব থাকে, তাহলে ইঞ্চি ফুট পাউন্ড দিয়ে করা হবে। তো আমি মিলিমিটারে কাজ করতেছি। তো আমি আমি এটাকে করলাম কি, যে 100 মিলিমিটার কনভার্ট করলাম। তো আমি দেখি যে আমার বাম পাশেরটা কি অবস্থা, এটা 85। তো এটা স্কোয়ার ছিল না, আমি 100 করলাম, এখন গিয়ে এটা একটা স্কোয়ার হয়েছে, তাই না? স্কোয়ার হওয়ার পরে এটা জাস্ট একটা স্কেচ। এটা 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 জাস্ট একটা 2D, এটা একটা প্লেন সারফেস, সারফেসের উপর আছে, এটার থিকনেস ধরা যায় ইউনিট 1। এখন আমি চাচ্ছি এটাকে ঠিক উপরের দিকে 100 মিলিমিটার বাড়াইতে, তাহলে আমার 3D হয়ে যাবে। এটা এক্স ওয়াই বরাবর আছে, আমি জেড বরাবর বাড়ানোর চেষ্টা করতেছি, তাই না? তাহলে তাহলে আমার ধরে নেওয়া যাবে যে 3D হয়ে গেছে। বা এটা যে কোনো এবিসিডি অ্যাক্সিস বরাবর আছে, আমি জাস্ট হচ্ছে ভার্টিক্যাল এলিভেশন বরাবর বাড়াবো। তো এটা বাড়ানোর জন্য আমাকে যেটা করতে হবে, এটা হচ্ছে ফিচারে দিতে হবে। ফিচারটা কোথায়? এই বাম পাশে। তো আমি এক্সট্রুড বস যখন দিব, সে হচ্ছে এই এই বদ্ধ এলাকাটা, সে সবসময় এক্সট্রুড ফিচারগুলো সবসময় কাজ করে বদ্ধ এলাকা। আমি যদি কোনো ওপেন এলাকা রাখি, ওপেন মানে ওপেন সারফেস রাখি, যেমন হচ্ছে আমি যদি এটাকে একটা লাইন ডিলিট করে দিই, এটা ওপেন, রাইট? ওপেন হলে কিন্তু সেটা নিবে না।
সে কিন্তু আমাকে এইখান থেকে নিচ্ছে না, সে কি করতেছে, সে করতেছে এই এজ বরাবর এটা বানানোর চেষ্টা করতেছে, এটা তার আলাদা ফিচারে চলে গেছে। সো আমার কিন্তু এটা স্কোয়ার হবে না, এটা কিছু একটা হবে, একটা এল শেপের, সরি এল শেপ না, এটা একটা ইউ শেপের কোনো একটা স্ট্রাকচার হবে, যেটা আমার কোনো দরকার নেই। আমার দরকার হচ্ছে একটা কিউব, যেটা যেটা হচ্ছে যে আমার হচ্ছে এক্স ওয়ে আছে, আমার হচ্ছে জেড বরাবর বাড়াইতে হবে। সো আমি এটা কি করব, আমি জাস্ট কন্ট্রোল জেড দেবো, এটা আমার আবার এটা পুরোটাই বদ্ধ এলাকা হয়ে গেছে। আমি এখন এটাকে জাস্ট এক্সট্রুড দিলে এটা আমাকে দেখাচ্ছে যে এই অংশটা সে পাইছে পুরোটাই কনস্ট্যান্ট, এবং হচ্ছে এটাকে সে এখন একটাকে সলিড মডেল বানাতে পারবে। তো সলিড মডেল যদি আমি বানাতে চাই, আমাকে একটা হাইট দিতে হবে অ্যাটলিস্ট। এটা যদি আমি 1 মিলিমিটার দিই, সে 1 মিলিমিটার থিকনেসের একটা হাইট নেবে, এর থেকে কম মিলিমিটার আমি দিতে পারি, কোনো ব্যাপার না। তার ইরোর না আসা পর্যন্ত, যখন সে সার্ফেসটাকে একদমই টাইনি মনে করবে, এর আগ পর্যন্ত সে এটা নিতে পারবে। আচ্ছা, আমি যে এত এত লার্জ স্কেল জুমটা করতে পারলাম, এটা করতে পারলাম কারণ হচ্ছে কম্পিউটারের ক্যাপাসিটির কারণে। আপনার যদি পিসি পারফরমেন্স তো ভালো না হয়, আপনি কিন্তু এত লোয়ার লেভেলের জমে যেতে পারবেন না, এটা রেন্ডারিং এর ব্যাপার আছে। তো এখন আমি এটাকে চাচ্ছি যে 100 মিলিমিটারের একটা কিউব বানাইতে। সো এটা আপনাকে এই হলুদ শেডের মাধ্যমে বোঝাচ্ছে এটা আসলে ফাইনালি দেখতে এরকম হবে, এটা কিন্তু ফাইনাল না, আপনাকে এটা ওকে করতে হবে। ওকে করা যায় দুই দিক থেকে, বা ইন্টার চাপ দিলে ওকে হয়ে যাবে, ওটা বাম পাশ থেকে এবং ডান পাশ থেকে। এখন এটা আমি এখানে এই প্যারামিটারটা এখানে দিয়েও করতে পারি, বা এটাকে আমি আমার মাউস দিয়ে ড্র্যাগ করে উপর নিচে নিয়ে করতে পারি, যে আমি কতটুকু নিব আমার ইচ্ছা মতো। এখানে একটা স্কেল অটোমেটিক চলে আসে, এটা আসলে আগের মডেল ইয়াতে সয়েডক্সে ছিল না, এটা হয়তো 2-3 বছর ধরে এটা আছে। আমি এখান থেকেও 100 মিলিমিটার নিতে পারি। ওকে, নিলাম, নেওয়ার পর জাস্ট আমি ওকে করলাম, এটা আমার কিউব হয়ে গেল। হ্যাঁ, এটাই কিন্তু সেই 3D যেটা আসলে আমরা ইমাজিন করতে পারি, বাট হচ্ছে প্র্যাকটিক্যালি বানাইতেও পারি, বাট একটা সফটওয়্যার থ্রুতে বানানো হয়েছে, এটা খুব ইজি। এই লেভেলের 3D আসা আপনাদের জন্য এত বেশি কষ্টের হবে না, যারা অলরেডি মেকানিক্যাল ডিজাইন বা হচ্ছে এরোস্পেসে যারা আছে তারাও মেকানিক্যাল ডিজাইনে কাজ করছে। সো এটা এটা তেমন কোনো কঠিন কাজ না। কিন্তু প্রবলেম হচ্ছে যে এটা দিয়ে আসলে আপনি কি করবেন। আমরা আমরা যখন শিখেছিলাম স্কেচিং, যে 2D স্কেচ বা 3D স্কেচ যখন আমাদেরকে ফার্স্ট শেখানো হয়েছিল, আমি ভুলে গেছি টার্মগুলো কি কি। সেখানে কিন্তু হচ্ছে যে আমাদেরকে একটা ড্রয়িং দেওয়া হইতো, সাথে ডাইমেনশন, 3টা দিক থেকে ডাইমেনশন দেওয়া হইতো, হয়তো বা ফ্রন্ট ভিউ, টপ ভিউ, রাইট হ্যান্ড সাইড বা লেফট হ্যান্ড সাইড ভিউ, একটা অ্যাসোমেট্রিক ভিউ দেওয়া হতো, যেন দেখার জন্য যে অবজেক্ট আসলে কিরকম দেখতে হয়। তো সেগুলো দেখে দেখে আমরা ড্রয়িং করতাম, রাইট, কাগজে, যেটা হচ্ছে খুব বড় একটা আর্ট পেপারের মধ্যে অনেক কিচ্ছা খানি করে আমরা ড্রয়িং করতাম। তো সেই জিনিসটা কত ইজিলি আমি করে ফেললাম। আচ্ছা, ইজিলি হয় নাই, মানে কিছুটা তো আসলে কাজ করতে হয়েছে। তো আরো বেশি কাজ করতে হবে যখন আপনি অ্যাকচুয়ালি স্পেসিফিক মডেলের উপরে কাজ করবেন। একটা স্পেসিফিক মডেল, মডেল বলতে আপনার কাছে ডিজাইন আছে, একটা চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জের উপরে যখন আপনি কাজ করবেন, তখন গিয়ে দেখবেন যে আসলে এটা এটা কত ধরনের মানে ডিফিকাল্টি আপনার জন্য নিয়ে আসে। তো চিন্তা করেন যে আমি হচ্ছে যে একটা কাজ করি, যে এই মডেলটা যে আমি বানাইলাম, এখান থেকে আমি একটা অ্যারোফয়েল নিয়ে আসি। দেখতে একটা একটা ক্যাম্বার্ড অ্যারোফয়েল হবে, বা একটা উইং হবে, না চিন্তা করি একটা উইং হবে। হ্যাঁ, জাস্ট হচ্ছে একটা স্ট্রেট উইং। আমি এই সারফেস থেকে শুরু করব এবং এর পিছন দিক পর্যন্ত হবে, ঠিক আছে। আচ্ছা, এটা 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 আমি কিভাবে করব? আচ্ছা, আগে দেখি যে আসলে এটা কোন মানে এটা যে ভিউতে আছে সেই ভিউটা আমি এটা সরাই ফেলি। আচ্ছা, সো এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড ভিউ। ওকে, রাইট হ্যান্ড সাইড ভিউ, ঠিক আছে। তাহলে এই পাশে লেফট। তো আমি চাচ্ছি যে এখান থেকে একটা অ্যারোফয়েল ড্রয়িং করে ওই পারে চলে যাবে। আচ্ছা, তো এটা করা যায় অনেকভাবে করা যায়। আমি ইচ্ছা করলে এত বড় কিউব টিউব না বানায় অ্যারোফল এখানে ড্র করতে পারতাম, এটা এক্সট্রুড করতে পারতাম। আবার হচ্ছে আমি যেটা করতে পারি যে এখানে অ্যারোফল ড্র করে এটাকে কাটে নিয়ে যেতে পারি। মানে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার হচ্ছে কাটার অংশ, এটা তো আমি বাড়াইলাম, বাড়ানোর পর এটাকে আমি কাটবো। তো কাটা যায় অনেকভাবে। আচ্ছা, একটু একটু হোল্ড করেন। আচ্ছা, তো এটা তো আমি মানে একটা একটা 3D বানাইলাম, এখন 3D থেকে আমি কেটে একটা শেপ বানানোর চেষ্টা করব। তো কাটা যায় অনেকভাবেই। তার মধ্যে একটা একটা হচ্ছে যে একটা সিম্পল একটা কাট দেখাই আমি আপনাদেরকে।
সেটা হচ্ছে আমি চাচ্ছি যে এই অ্যাঙ্গেলটা আমি ট্রিম করব। তো ট্রিম করার জন্য আমি হচ্ছে প্রথমে আমি যেখান থেকে ট্রিমিংটা শুরু করব আসলে আমি এই সারফেস থেকে শুরু করতে পারি, আমি এই সারফেস থেকে শুরু করতে পারি, বা ইভেন এখানে টাচ না করেও আমি ডিফারেন্ট একটা সারফেস থেকে শুরু করতে পারি, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এসে এখানে ট্রিম করতে পারি। তো আমি ইজিয়েস্ট ওয়ে দেখানোর চেষ্টা করব। ইজিয়েস্ট ইজিয়েস্ট ওয়ে দেখানো ইজিয়েস্ট দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে যে এই এই সারফেস থেকে আমি এটাকে কেটে ফেলবো। তো কিভাবে কাটা যায় আমি জাস্ট হচ্ছে, আচ্ছা যদি আমাকে স্লো যেতে হয় একটু বললেন। আমি অনেক সময় কি হচ্ছে যে কাজ করতে করতে অনেক ফাস্ট চলে যায়, কারণ আমার মাথায় সবসময় কাজ করে যে আমি অলরেডি আমি এটা জানি যে এটা কিভাবে কাজ করে। সো হয়তো বা আপনারা অনেকে অনেক নিউ, অনেকেই এটাকে ইউজ করছেন বাট হচ্ছে ধরতে পারতেছেন না আসলে কিভাবে আমি কাজ করতেছি, অনেক ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। তো আমাকে জাস্ট বলবেন যে একটু স্লো যাওয়ার জন্য। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারি। ট্রায়াঙ্গেল ড্র করে আমি এখান থেকে একটা অংশ কেটে নেব। আচ্ছা, এই যে শেপটা, এটা একটা ট্রায়াঙ্গেলের মতো, ডাইমেনশন পরে দেওয়া যাবে যে কতটুকু আসলে এক্স্যাক্টলি কাটতে চাচ্ছি। তো যখনই আমি একটাকে মানে সবগুলো পয়েন্ট একটার সাথে লেগে যাবে, তো এই এরিয়াটা যখন একটা এরিয়া জেনারেট হবে, এটা দিয়ে আমি কাজ করতে পারি। মজার কাজ হচ্ছে যে আমি জাস্ট এখানে ক্লিক করলেই, এই যে ক্লিক করলাম, এই প্রপার্টিসটা দেখাচ্ছে। আমি জাস্ট হচ্ছে ফিচারে যে এটাকে আমি ইচ্ছা করলে বাড়াইতে পারি, আবার হচ্ছে এটা রিভলভ করা যায়, রিভলভ হবে না আসলে, এটা কাটা যায়। সো আমি এটাকে যদি বাড়াই, দেখাচ্ছে আসলে কোন দিকে কিভাবে বাড়বে। এটা আমি পিছন দিকেও টেনে নিয়ে বাড়াইতে পারি, বাড়ালে মার্জ হয়ে যাবে। তো আমি বাড়াবো না, এটা আসলে কাটবো। তো কাটার জন্য কি করতে হবে? এক্সট্রুড কাট। আচ্ছা, কাটারও অনেক ফিচার আছে, আসলে কিভাবে কাটবেন। আপনি কি এই যে অংশটা সিলেক্ট করছেন সেটা দিয়ে কাটবেন, নাকি এটা রাখবেন বাকি অংশ কেটে ফেলবেন? এটা ইনভার্স করা যায়। তো আমি চাচ্ছি যে জাস্ট এই অংশটাই রাখবো, এই অংশটাই কাটবো। তো এই অংশটা সে কিন্তু অটোমেটিকলি এই সার্ফেস বরাবর নিয়ে আসছে। আমি ইচ্ছা করলে এতটুকু মতো রাখতে পারি যে আমি এতটুকু কাটবো, তাহলে আমার এই অংশটা কেটে গেল। আচ্ছা, তো এই যে কাটলাম, এটা আসলে মানে এইভাবে কাটা যায়, কয়েকটা স্টেপ যায়। আমার যদি আমি স্টেপগুলো দেখি আসলে কি করতে হয়েছে, আমাকে প্রথমে একটা সার্ফেস চুজ করতে হয়েছে, আমাকে একটা কাটার অংশগুলো ডিফাইন করতে হয়েছে, এবং তারপরে গিয়ে আমাকে কাটের মধ্যে গিয়ে প্যারামিটার দিয়ে এটা কাটতে হয়েছে। তো এটা আমি যদি চিন্তা করি যে না, এই অংশটার আসলে তো কাটার কিছু না, এটাকে বলে ট্রিম করা যায়। তো আমি গেলাম এখানে, আমি এখান থেকে 3D ট্রিম করা যায় হচ্ছে এই ফিলেটের জায়গায় চ্যাম্ফার আছে, আমি সেখান থেকে এটা চুজ করতে পারি, এবং এখানে অ্যাঙ্গেল প্যারামিটার দিয়ে দিতে পারি যে আসলে কি পরিমাণ কাটা লাগবে, মানে ট্রিম করা লাগবে। সেটা দিলে সে অটোমেটিকলি এই অংশটা ট্রিম করে দিচ্ছে, তাই না? এটার অনেক ফিচার আছে আসলে, কি পরিমাণ ট্রিম করবেন, আসলে এটাকে কার্ভেচার করে ট্রিম করবেন, কতটুকু অ্যাঙ্গেল করে ট্রিম করবেন। সিমিলার আরেকটা কাজ করা যায়, আমি এটা গেলাম না, আমি এই পুরো দুইটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, ডিলিট করে দিলাম। ডিলিটের ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন, যদি এটা ডিপেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু এরর দিবে। আমি যেটা করব, আমি স্কেচটা ডিলিট করে দিলাম, আমি একদম ড্রয়িং থেকে এটাকে কেটে রাখবো। আমি যেই কিউবটা বানানোর চেষ্টা করতেছি, আমি হচ্ছে এরকম করে অলরেডি কেটে রাখবো। তো এটা কিভাবে কাটবেন, আমি যদি এটা ডিলিট দেই, এই পুরো লাইনটা ডিলিট হয়ে যাবে। আমার তো পুরো লাইন ডিলিট করা দরকার নেই, আমার জাস্ট হচ্ছে এই অংশটা ডিলিট কাটা দরকার। তো কাটার জন্য আমাকে যেতে হবে ট্রিমে অনেক ধরনের ট্রিমিং আছে, সবচেয়ে আমার প্রিফারেবল ট্রিমিং হচ্ছে লাস্ট ট্রিম টু ক্লোজেস্ট। তো আমি ট্রিম টু ক্লোজেস্টে চুজ করে আমি জাস্ট হচ্ছে ক্লিক করলাম। সে যেটা করে সেটা হচ্ছে আমি যেখানে ক্লিক করছি দেখে মাঝখানে ইন্টারসেকশন কোথায় আছে, তারপরে কেটে ফেলে। এই যে কাটা হয়ে গেল। এখন যদি আমি এটাকে আবার স্কেচ আউট করে ফেলি, তাহলে দেখেন অলরেডি কাটা। সো কোনটা ইজি ফাইন্ড আউট করতে হবে আপনাকে, মানে আসলে প্র্যাকটিসের ব্যাপার, কোন অংশটা আগে করবেন কোন অংশটা পরে করবেন। দেখা গেল ডিজাইন অনেক বড় হয়ে গেছে, আপনার তখন এটা ট্রিম করা দরকার হয়েছে, তখন ওই প্রিভিয়াস ডিজাইনে গিয়ে ট্রিম করা পসিবল না, একদম রুটে যা পারবেন না, তখন আপনাকে যেখানে আছে সেখান থেকেই করতে হবে। আচ্ছা, তো এটা একটা ট্রিমিং দেখালাম। এখন আসেন একটু দেখি আসলে অ্যারোফয়েল যদি আমি এন থেকে বানানোর চেষ্টা করি, একটা উইং বানানোর চেষ্টা করলাম। আমি এই সারফেসটাকে চুজ করলাম ড্রয়িং করার জন্য। আমার যদি মনে থাকে আমি লাস্ট কবে অ্যারোফয়েলের কাজ করছে আমার ঠিক মনে নেই, বাট আমার যত মনে আছে আমি এভাবেই করতাম। এটা এটা যেটা আমি ফলো করব সেটা হচ্ছে একটা স্পাইরাল লাইন নেব, সেন্টার লাইনে। আচ্ছা সরি এই যে যেটা বললাম যে আমি আসলে অনেক ফাস্ট চলে যাই, আমি বলতে ভুলে গেছি যে এখানে যে লাইনটা আমি ড্র করতেছি এটা একটা টেম্পোরারি লাইন বা কনস্ট্রাক্টর লাইন যেটা হয় সেটা হচ্ছে যে আপনার এই লাইনটা ড্রয়িং এর মধ্যে 3D তে আসবে না, সে জাস্ট হচ্ছে একটা টেম্পোরারি লাইন, ডটেড লাইন, যেটা আমরা আমরা যখন কাগজে কলমে ড্রয়িং করতাম সেখানে দেখাতাম একটা অবজেক্টের পিছনে যদি একটা কিছু থাকে যেটাকে আমাকে দেখাইতে হবে, ডটেড লাইন দিয়ে দেখাইতাম, যেটা আসলে
ড্রয়িং এর মধ্যে সে কখনোই বিল্ড হবে না, বাট থাকবে রেফারেন্স আকারে। তো আমি এটা রেফারেন্স লাইন নিলাম অন কাইন্ড অফ, আমি নিয়ে সেখান থেকে হচ্ছে একটা স্পাইরাল লাইন নিলাম দুইটা পয়েন্টে। স্পাইরাল লাইনের সুবিধা হচ্ছে কি, এটাকে আপনি এটার দুইটা পিভট পয়েন্ট আছে, সেখান থেকে আপনি এটাকে আসলে শেপ চেঞ্জ করতে পারবেন। এটা আমি একদিকে শেপ চেঞ্জ করলাম, আরেকদিকে শেপ চেঞ্জ করলাম, হ্যাঁ শেপ চেঞ্জ করলাম। তো অনেক সময় খুব দ্রুত কার্ভেচারের রিলেটেড কোনো কাজ করার জন্য এটা খুবই একটা কার্যকরী মানে ডিজাইন ফিচার, যা আপনি এখান থেকে শেপ চেঞ্জ করতে পারেন। ওয়েট, আচ্ছা আচ্ছা, এটা এটা যদি দেখি যে আমি একটা আপার সারফেস ডেভেলপ করলাম, তো সিমিলার ওয়েতে যেটা করা যায় যে মিররিং করা যায়। আমি এটাকে মিররিং করার আগে আমি দেখা যায় এটাকে আমি যদি সিমিলার একটা বানানোর চেষ্টা করি লোয়ার সারফেসের ক্ষেত্রে, তাহলে কি হবে? তো আমি এটাকে ধরলাম, ধরে এটাকে সমান বানানোর চেষ্টা করলাম সিমেট্রিক অ্যারোফয়েলের ক্ষেত্রে, বাট আলটিমেটলি যেটা হবে এটা সমান হবে না। তো তখন আমাকে কি করতে হবে? মিররিং করতে হবে। তো মিররিং কিভাবে করা যায়? মিররিং এর ফিচার হচ্ছে উপরের দিকে আছে, এটা দেখেই বোঝা যায়। এখানে একটা সুবিধা হচ্ছে কি, সলিডওয়ার্কসে আপনার এই এই যে আইকনগুলো আছে প্রত্যেকটা ফিচারের সাথে, সেই আইকনগুলো আপনাকে অনেক সময় আপনাকে হেল্প করবে বোঝার জন্য যে কি করা যায়। তো আমি এই লাইনটাকে আমি এই সেন্ট্রাল লাইন বা এই কনস্ট্রাক্টর লাইনের সাপেক্ষে মিরর করব। আমি জাস্ট মিররে চাপ দেবো, সে অটোমেটিকলি বুঝে নেবে যে কার সাপেক্ষে মিরর করা হয়েছে। আমি এটাকে এমন করতে পারি যে আমি হচ্ছে যে এইখানে আরেকটা কনস্ট্রাক্টর লাইন নিলাম এভাবে, আমি এই লাইনটাকে এটার সাথে মিরর করব। দেখছেন মিররটা কোন দিকে হয়েছে। সো মিররিং খুবই একটা হেল্পিং ফিচার। এটা যখন আপনি লার্জ স্কেল ডিজাইন ড্রয়িং কাজ করবে, দেখবেন যে মিররিং ছাড়া নো ওয়ে পসিবল না, মিররিং করতে হবে। বাট মিররিং একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, কখনো যদি রেফারেন্স ডিলিট হয় পুরো প্রজেক্ট আপনার গেছে। সো কেয়ারফুল, এই মিররিংটা খুবই মানে প্যারাদায়ক যদি লার্জ স্কেল ডিজাইনিং হয়। আচ্ছা, তো এখন আমি আরেকটা ক্যাম্বার লাইন নিই, সরি আমি হচ্ছে যে এটার লোয়ার সারফেসটা নিলাম। লোয়ার সারফেসটা নিয়ে এটাকে একটু টানাটানি করতেছি দেখানোর জন্য যে আসলে একটা এরোফল যদি এরকম হয়, আসলে এরোফল এটা তো আসলে ফ্লাই করতে পারবে না এই এই ধরনের ক্যাম্বারনেস নিয়ে। আমি জাস্ট হচ্ছে আমার যতদূর মনে আছে ততদূর সেই হিসাবে আমি করার চেষ্টা করতেছি। আমি ধরে নিলাম যে এটা একটা হাই ক্যাম্বার্ড এরোফল। আচ্ছা, তো এরকম একটা ক্যাম্বারনেস নিয়ে একটা উইং হবে। আচ্ছা, কিভাবে করা যায়? আমি এটাকে এই সলিড থেকে কেটে বের করব। আচ্ছা, তো এখন কেটে বের করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে এখানে অনেক ঝামেলা হয় অনেক সময়। সেটা হচ্ছে যে এই এজটা অলমোস্ট এটার এজের মধ্যে আছে, আমি দেখি আসলে এটা কাটা যায় কিনা। তাহলে আমাকে কাটতে হলে যেটা করতে হবে, ফিচারটা কিছু হলে কাটার জন্য আমি ফিচারে যাব, কাটে যাব। আচ্ছা, এই যে কাটটা দেখাচ্ছে আমাকে, সে কাটটা দেখাচ্ছে কি ভিতরের অংশটা দিয়ে কেটে সে কিভাবে বাইর হয়ে আসবে। ঠিক আছে, এটা কিন্তু মানে কাটার জন্য দেখাচ্ছে। এতদূর নিয়ে যাবেন মানে এতদূর কাটবে, এটা কিন্তু আসলেই কাটবে, এতদূরই কাটবে। এবং এখানে যদি কোনো ফিচার থাকে সেটাকে কেটে চলে যাবে। আচ্ছা, তো এখন আমি যদি এটাকে কাটি, হ্যাঁ এসে চাচ্ছে যে আসলে কোন বডিসটা রাখবো। এটা এটা যেহেতু ইন্টারসেক্ট করে ফেলছে, এটাকে আমি সব বডি রাখবো না, সিলেক্টেড বডি রাখবো। আমি যদি সিলেক্টেড বডি দিই, সে আমাকে দুইটা বডি সিলেক্ট করতে বলছে যে এই দুইটা রাখবো। আর যদি না দেই, অল বডিজ দিয়ে ওকে দেই, সে যাচ্ছে হচ্ছে উপরে মানে এই বডি অংশ রাখছে মাঝখান থেকে কেটে ফেলছে। এটা এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন যে আমি শুরু করছিলাম এই পয়েন্টে, যেটা হচ্ছে এই ভার্টিক্যাল লাইনটার একটা হয়তো বা সেন্টার পয়েন্টে ছিল। সে যখন কাটার চেষ্টা করছে, সে এটাকেও মাঝখান দিয়ে কেটে ফেলছে। সো এটা আসলে দুইটা আলাদা আলাদা সলিড বডি হয়ে গেছে এখন ওয়ান কাইন্ড অফ। ঠিক আছে, সো এই ধরনের কাজ করার সময় কেয়ারফুল থাকতে হবে। অনেক সময় কি হয় যে মানে যেহেতু এগুলো সব ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করে ডিজাইনটা হচ্ছে, সো সেখানে একটা ইরর জেনারেট করবে। সে আসলে বেশি এজ কেটে ফেলতেছে। সলিড মডেলের সময় আপনি এত বেশি এজ কাটতে পারবেন না, এখানে অনেক ধরনের ডিফিকাল্টি এখন অ্যারাইজ না হলে পরবর্তীতে অ্যারাইজ হবে। এখন আমি চিন্তা করি যে এটা আসলে মানে সরি সরি চলে গেছে। আমি এটার এডিট মোডে যাই, এডিট মোডে যেয়ে আমি দেখতে চাই আসলে আমি জাস্ট এরোফলটা বের করবো, আমি উপরের সলিড অংশটা বাদ দিয়ে দেবো। এটা কিভাবে বাদ দেওয়া যায়? এটা হচ্ছে ফ্লিপকার্ট বলে। তো ফ্লিপকার্ট এখন এখানে একটা কমপ্লেক্সিটি আছে, ফ্লিপকার্টটা আসলে এখানে কাজ করবে কিনা।
হ্যাঁ, তো কাজ না করারও কারণ আছে, সে কারণটা হচ্ছে আমি টু মাচ এজে চলে গেছি। সে যদি এটাকে সলভ করতে না পারে এটাকে কাটতে দিবে না, আমি যদি দেই না কাটতে দিছে, লাগ ভালো যে এটা কেটে গেছে। সো আমি একটা সলিড থেকে উইং বানায় ফেললাম, দেখতে জাস্ট উইং হয় নাই আর কি, একটা উইং একটা অংশ হয়েছে হয়তো বা। আমি আমি ইচ্ছা করলে এটাকে আরো বাড়াইতে পারি। এই সারফেসটা তো পুরোটাই প্যারালালি আছে, সো আমি এখান থেকে যেটা করলাম এই অংশটার মতো করে একটা বাড়াবো, মানে আমি এটা যেহেতু রাইট সাইড আমি ডান দিকে আরেকটু বাড়াবো। তো আমি যেটা করতে পারি যে আমি হুবহু এই লাইন বরাবর ড্রয়িং করতে পারি, যেটা একটু টিডিয়াস। আমি যদি একটু করি, আপনি যদি খেয়াল করেন, আমি আবার সেই স্পাইরাল লাইনটা নিলাম, নিয়ে আমি দুইটা পয়েন্টের মধ্যে কানেকশন দিলাম এবং এটাকে টেনে টেনে এটার মতো করে করার চেষ্টা করলাম, যেটা খুব সময় সাপেক্ষ। এবং মজার কাহিনী হচ্ছে আমি যখন প্রথম প্রথম সলিডওয়ার্ক শুরু করছিলাম আমি আসলে এই কাজই করছিলাম। আচ্ছা, এটা হয়তো মিলে নেই। হ্যাঁ, আচ্ছা, তো এটা এইভাবে করার দরকার নেই। এটার জন্য সলিডওয়ার্কসের ফিচার আছে, সেটা হচ্ছে আপনি যে সার্ফেসটা চুজ করবেন, চুজ করার পর কনভার্ট টু এন্টিটিস দিবেন, তাহলে সে অটোমেটিকলি এই এজ বরাবর তার প্রপার্টিস নিয়ে নিবে। সো দেখেন আমি অলরেডি কিন্তু মানে তার যে লাইন হওয়া দরকার সেই লাইনগুলোকে নিয়ে নিছে। আচ্ছা, এই লাইনগুলো আপনার যদি জানা থাকে, এই লাইনগুলো কিন্তু আসলে কোনো কার্ভেচার না, এগুলো আসলে স্ট্রেট লাইন, দুটো পয়েন্টের মাঝে কন্টিনিউয়াসলি সেই স্ট্রেট লাইন বানাচ্ছে এইভাবে। কই গেল এটা? আচ্ছা, এগুলো আমি হাইড করে দিই। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে স্ট্রেট লাইন, এটা খুব বেশি জুম আউট গেলে আর দেখাচ্ছে না। এটা এই পয়েন্ট থেকে পরবর্তী পয়েন্টের মাঝেগুলো সব স্ট্রেট লাইন হয়ে হয়ে কিন্তু এটা আসলে একটা কার্ভেচার জেনারেট করছে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি যদি খেয়াল করেন যে এখানে আপনার এই লাইনটা যদি না থাকে, লাইনটাকে যদি আমি হচ্ছে সলিড ধর বেটা, আচ্ছা এটাকে হাইড করি। আমার সবসময় যেই এই প্লেন থাকা লাগবে এরকম না, আমি যখন দরকার তখনই আমি এটাকে আসলে দেখবো। আপনি যদি খেয়াল করেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝে একটা মানে আলাদা একটা স্ট্রেট লাইনের মতো মনে হচ্ছে না? এটা কারণ হচ্ছে এটা আসলে যা কিছু বানায় সবকিছু একটা স্ট্রেট লাইন। এটা আপনার কার্ভেচার দেখতেছেন, কার্ভেচার আসলে কার্ভেচার না, এটা আসলে স্ট্রেট লাইন। এই একদম লোয়ার লেভেলে মানে স্ট্রেট লাইন হয়ে হয়ে এই কার্ভেচার গুলো জেনারেট হচ্ছে। আপনারা যদি কখনো প্রোগ্রামিং করে থাকেন যে আসলে কিভাবে সলিড মডেল এভাবে বানানো হয়, তাহলে দেখতে পাবেন যে আসলে এটা সব স্ট্রেট লাইন করে করা হচ্ছে। আচ্ছা, এখন আমি এটার সাপেক্ষে আরেকটু বাড়াবো। তো আমি গেলাম এখানে থ্রিডি করার জন্য। আচ্ছা, এটা কতটুকু বাড়াবো আমি, হয়তো বা এতটুকু বাড়াচ্ছি। আচ্ছা, এতটুকু বাড়ালাম। এখন বাড়ানোর পর আচ্ছা, এটা একটা পুরোটা স্ট্রেট হয়ে গেছে। আমি চাচ্ছি যে না, এটা যতটুকু অংশ বাড়বে এটা একটু ন্যারো হয়ে আসবে। হ্যাঁ, এই টার্মসটাকে কি বলে আমি ভুলে গেছি, এটাকে কি বলে? এরোস্পেস এরোস্পেস ইঞ্জিনিয়াররা কই এখানে? আমি আমি যে উইং এর হচ্ছে রুট থেকে টিপের মাঝে যে একটা রেশিও হয় ন্যারো হয়ে যায়, এটাকে কি বলে? না স্কেলিং না, এনিওয়ান? মানে রুট অ্যারোফয়েলের যেই কি বলে এটাকে, স্পেন আর টিপ অ্যারোফয়েলের স্পেনের মধ্যে যে রেশিও থাকে, ট্যাপার রেশিও। হ্যাঁ, ট্যাপার রেশিও। হ্যাঁ, ট্যাপার রেশিও করে এই উইং, এই ধরনের উইং গুলাকে কি বলে আমার ঠিক মনে পড়তেছে না। আচ্ছা, এটাকে আমরা দুইভাবে এরকম করতে পারি। একটা হচ্ছে যে এই যে আইকনটা দেখছেন, ড্রাফট অন অফ, এটা হচ্ছে দেখে বোঝাচ্ছে এটা কিন্তু যে বেজের যে ডাইমেনশন ছিল এবং টিপের যে ডাইমেনশন এর মাঝে একটু ছোট বড় হয়েছে, রাইট? তো এটা আমরা কিভাবে করতে পারি যে আসলে মানে এটা ডিগ্রি ডিগ্রি বরাবর আসলে ড্রাফট করে। এখন প্রবলেম যেটা হয় যে আসলে দেওয়া মাত্র গায়েব হয়ে গেছে। হ্যাঁ, কেন? কারণ হচ্ছে কি, যে 1 ডিগ্রির কথা বলা হয়েছে সেই 1 ডিগ্রি থেকে আসলে এটা করা যাবে না। এটা এটা আসলে কম, যদি কম নেওয়া যায়, আমি দেখে কম যায় কিনা, কম মনে হয় যাবে না। আচ্ছা, গেছে। আচ্ছা, এটা কত, আরেকটু আরেকটু বাড়াই। 1 ডিগ্রি দিলে নিবে না। এটা কেন নিবে না আমি পরে অন্য একটা ড্রয়িং এ দেখাবো। আচ্ছা, আপনি যদি খেয়াল করেন এটা আসলে একটু চেঞ্জ হয়েছে, রাইট? এটা আসলে পুরোটা পার্থক্য বোঝাচ্ছে না, বাট অরিজিনাল থেকে একটু ছোট হয়ে আসছে। এটা এটা কিন্তু কিন্তু উইং ডিজাইন করার জন্য কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট না। আপনি এইভাবে আসলে করতে পারবেন না। আপনাকে যখন করতে হবে সেটা হচ্ছে যে রুট অ্যারোফয়েল এবং টিপ অ্যারোফয়েলের মধ্যে ট্যাপার রেশিও দিয়ে টিপ অ্যারোফয়েল আনতে হবে আলাদা একটা সারফেসে। এই মাঝখানে তখন এটাকে লফট করব। তো
লফটিং ফিচারটা কিভাবে কাজ করে আমি এটা দেখাচ্ছি। তার আগে কিছু জিনিস দেখায়, যেমন হচ্ছে প্যাটার্নিং। হ্যাঁ, আসলে প্যাটার্ন কিভাবে করা যায়। তো আমি আগে তাহলে এইটা ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই। আচ্ছা, এখানে থাকে, এখানে আমি প্যাটার্ন করব। আচ্ছা, প্যাটার্ন বলতে কি বোঝায়, যে আসলে একই জিনিস বারবার রিপিটিটিভ টাইপ করা। আমরা যেরকম হচ্ছে স্কুলে থাকতে লাইনে দাঁড়িয়ে থাকতাম না, সরি, স্কুলে থাকতে আমাদের হচ্ছে যে ছেলেদের মেয়েদের আলাদা লাইন থাকতো, তো সেই লাইনের মধ্যে একটা প্যাটার্ন ছিল। সেটা হচ্ছে যে ছোটরা সবার সামনে থাকবে, বড়রা সবার পিছন থাকবে। ছোট বড় মানে বলতে হচ্ছে যে হাইটে। তো এই 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 প্যাটার্নিংটা লিনিয়ার হতে পারে, সার্কুলার হতে পারে। মানে আপনি এটাকে একটা অ্যাক্সিস বরাবর পাঠাতে পারেন, আবার সার্কুলার হতে পারে। তো আমি এখানে হচ্ছে যে একটা ইভেন আপনি কার্ভেচার বরাবর পাঠাতে পারেন। এটা যে শুধু একটা হরিজন্টাল ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর পাঠাবেন এরকম না, কার্ভেচার বরাবর পাঠানো যায়, যে এই লিনিয়ারিটি। তো আমি এই সারফেসে কিছু হোল করব। লাইক হচ্ছে আমি একটা সার্কেল ড্র করি, ঠিক আছে, এই ডাইমেনশন একটা সার্কেল। এই সার্কেল ড্র কত ইজি। এখন সার্কেলের মধ্যে আমার কিছু প্যারামিটার দিতে হবে, লাইক হচ্ছে এটা আসলে রেডিয়াস কত, এটা দিলাম আমি 2.5। আচ্ছা, 2.5 দেওয়ার পর আমি এটাকে যেটা করব সেটা হচ্ছে কাটবো। উইং এর এই মাথা তো ও মাথা কেটে ফেলাম, তাহলে দেখা যাচ্ছে যে এটা কেটে গেছে, রাইট? আচ্ছা, এখন এই জিনিসটা আমি আরো কয়েকটা করতে চাই। তা আমি হচ্ছে যে আবার গেলাম এখানে, যে আমি আবার এটাকে এরকম একটা বানাবো। 2.5। এখন এটা হয়তোবা সেম ভাবে নাই, আমাকে ডাইমেনশনিং করতে হবে। আমি সেন্টার থেকে এটার সেন্টার দূরত্ব নিলাম, নিয়ে বললাম 10 মিলিমিটার, সরি 10 মিলিমিটার এখানে। আচ্ছা 10 মিলিমিটার না, আর একটু বাড়াইতে হবে, 15। ওকে, এই যে এটা করলাম। তো আমি যদি পুরো উইং জুড়ে এই কাজটা করার চেষ্টা করি, তাহলে তো আমাকে অনেক টাইম নিবে, অনেক কিছু করা লাগবে, তাই না? তো এটা তো একই জিনিস, তো একই জিনিস কেন আমি রিপিটেটিভ করবো? সো আমি তখন যেটা করব, আমি এটাকে প্যাটার্ন করে ফেলবো। আমি এখান থেকে শুরু করব, এটা ডান দিকে চলে যাবে। তো এটা যেটা করা যায়, এটা মানে দুইভাবে করা যায়। এটা আমি প্রথমে দেখাচ্ছি যে এটা একটা ফিচার অলরেডি বানাই ফেলছি, কাট করে ফেলছি, রাইট? এই কাটের একটা প্যাটার্ন বানাবো আমি। এই সারফেস বরাবর একটা কাট এই ধরনের কাটিং কয়েকটা হবে, এটা প্যাটার্ন বানাবো। তো এটা যেটা করব, আমি প্রথমে এই কাটটা চুজ করে নেই, আদারওয়াইজ চুজ করলাম না, আমি জাস্ট ফিচারের মধ্যে গেলাম, লিনিয়ার প্যাটার্ন। আপনি যদি খেয়াল করেন, লিনিয়ার প্যাটার্ন, প্যাটার্ন ফিচার, ফিচার্স, বডিজ, এগুলো এখানে আবার ক্লিক করলে সে আর অনেক ধরনের প্যাটার্নিং আপনাকে ভেরিয়েবল দেখাবে। লিনিয়ার প্যাটার্ন, সার্কুলার, মিরর করা যাবে, কার্ভ ড্রিভেন প্যাটার্ন, মানে কার্ভ বরাবর প্যাটার্নিং পাঠানো যাবে, অনেক ফিচার আছে। তো আমি চিন্তা করতেছি যে খুব ইজি ওয়েতে শিখাই, সেটা হচ্ছে লিনিয়ার প্যাটার্ন। জাস্ট হচ্ছে একটা অ্যাক্সিস বরাবর সে যাবে। তো এখানে আমার প্রপার্টিজ গুলো ফিল আপ করতে হবে। প্রথমে যেটা আছে ডাইরেকশন, যে আসলে কোন ডাইরেকশন বরাবর যাবে। আচ্ছা, এখন তো ডাইরেকশন রেফারেন্স করার মতো কিছু নাই, রেফারেন্স করার মতো কিছু আছে না। তো সেই হিসাবে আমাকে যেটা করতে হবে, একটা রেফারেন্স নিতে হবে যে আসলে কোন দিকে যাব। তো রেফারেন্স নেওয়ার জন্য যেটা করতে হবে, আমি যদি এখানে আসি, এখানে যদি দেখি আসলে কোনো কিছু আছে কিনা যেটা রেফারেন্স নেওয়া যায়। মনে পড়ছে, এখানে স্কেচ আছে না, এই স্কেচটা, এই স্কেচের মধ্যে একটা লাইন আছে, রাইট? লাইনটা ধরা যাচ্ছে না। আচ্ছা, স্কেচটা তাহলে আমি ভিউ করি। স্কেচটা আমি ভিউ করলে যে লাইনটা দেখা যাচ্ছে হালকা হালকা শেডেড হয়ে আছে, ঠিক আছে? তো এই লাইনটাকে আমি ডাইরেকশন হিসাবে নিলাম। এটা আমি রিভার্স করতে পারি, আমি চাচ্ছি ডান দিকে যাওয়ার জন্য। আচ্ছা, ডাইরেকশন 2 আমার দরকার নেই। এখানে কিন্তু কেয়ারফুল, প্যাটার্ন কিন্তু মানে সলিড বডিতে কাটাকাটি এবং হচ্ছে এক্সট্রুড বর্ডের প্যাটার্নটা টাফ। আমি জাস্ট চেষ্টা করতেছি একটা মানে নর্মাল একটা বা একটা ইজি ওয়েতে দেখানোর জন্য। আপনারা হয়তো বা আরো অ্যাডভান্স ফিচারে আরো অনেক অনেক ধরনের প্যাটার্নিং ফলো করবেন। আচ্ছা, তো আমি এটা যখন চুজ করলাম, আমার এটা নিল। আমি এখন চাচ্ছি যে ফুল ভিউ ফিচার, আমার ফিচারটা দিতে হবে, কোন ফিচারটা আসলে আমি প্যাটার্ন করতে চাচ্ছি। ফিচার বলতে বোঝাচ্ছে আপনি যাই করতেছেন, এখানে বাম পাশে আপনি যাই করবেন, এটাকে আপনি কাটবেন, ট্রিম করবেন, এক্সট্রুড বস করবেন, একটা স্কেচ করবেন, সবকিছু একটা ওয়ান কাইন্ড অফ ফিচার। তো আমি এই ফিচারটাকে, আমি এটাকে চুজ করলাম। এই যে সে কিন্তু, আমি যখনই এই কাট এক্সট্রুড 3 এগুলো আসলে আমি তো মানে কাটার সময় নাম চেঞ্জ করি না, এগুলো নাম চেঞ্জ করা যায়। এটা খুব বেস্ট প্র্যাকটিস হচ্ছে, আপনার যখন একটা প্রোডাকশন লেভেল ডিজাইনিং কাজ করবেন, অবশ্যই ফিচারগুলোর নামগুলো চেঞ্জ
মানে ওই মানে যেটা মিন করে সেটাই দিবেন, আদারওয়াইজ কি হচ্ছে পরবর্তীতে খুঁজে পাবেন না। আর যদি এমন হয় যে আপনারা কয়েকজন মিলে একটা ডিজাইনে কাজ করতেছেন বা অ্যাসেম্বলিতে কাজ করতেছেন, অবশ্যই ম্যান্ডেটরি আপনার প্যাটার্নিং নাম্বার নেম কনভেনশন, আদারওয়াইজ এটা আসলে পরবর্তীতে খুঁজে পাবেন না যে এটা আসলে কোন ধরনের কাজ ছিল, কে করছিল, কোন কারণে করা ছিল, পরবর্তীতে ডিলিট করে দিবেন, অন্য জায়গায় গিয়ে আটকে যাবে, অনেক ধরনের ঝামেলা হবে। আচ্ছা, তো এখন এই যে প্যাটার্নটা আমাকে শো করতেছে যে আসলে এটা কাটলে হলুদ রেখা দিয়ে বোঝাচ্ছে কিভাবে কাটবে। আচ্ছা, আমি কাটার পরিমাণটা কমাই দিই, আমি হচ্ছে 3টা নিলাম, ঠিক আছে, 3টা নিলাম। আবার এটা ডাইমেনশন চেঞ্জ করা যায়, কত মিলিমিটার পর পর কাটবেন, আমি এটা হচ্ছে 30 মিলিমিটার পর পর কাটবো, ঠিক আছে। কাটার পর আমি যদি এটাকে ওকে দিই, এই কাটা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে এটা ক্যাম্বার থাকার কারণে কিন্তু আপনার এই ধরনের কাটিং আসছে, রাইট? এটা স্ট্রেট চলে গেছে কাটিং এর প্যারামিটার, কিন্তু ক্যাম্বার্ড হলে কিন্তু আপনাকে এর ফলে ক্যাম্বার লাইন বরাবর এটা কাটতে হবে। এটাও করা যায়, এটাও আপনি আপনি কার্ভেচার ফলো করে এটাকে কাটতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে যে আমি সলিড মডেল করার পরে কাটলাম। আমি যদি এরকম করতাম সলিড মডেল হওয়ার আগে কাটতাম, তাহলে তো অটোমেটিকলি এটা হোল হয়ে আসতো, আমাকে তাহলে হচ্ছে এডিশনাল প্যাটার্নিং এই ফিচার টিচার কিছু করা লাগতো না। এটা কিভাবে করব? আচ্ছা, সেখানে আমি যাই, আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে ইভেন এই এই ড্রয়িংটাকে আমি ডিলিট করে দিলাম। না, এটা আপাতত রাখি, এটা রাখি, এখান থেকে করে দেখা একটা। সেটা হচ্ছে আমি হ্যাঁ, এটা থাকুক, আমি এটার এডিট মোডে গেলাম। আচ্ছা, এডিট মোডে যাওয়ার পর যেটা করব সেম ওয়েতে আমি এখান থেকে প্যাটার্নিং করতে পারি। সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন এই স্কেচ মোডে লিনিয়ার স্কেচ প্যাটার্ন আছে, লিনিয়ার স্কেচ প্যাটার্ন গেলাম, সেম ধরনের জিনিস সে আমাকে অ্যাক্সিস দেখাচ্ছে, কোন অ্যাক্সিসের সাপেক্ষে। আচ্ছা, এখন কোন অ্যাক্সিসের সাপেক্ষে এবং হচ্ছে এটা কোন দিকে যাবে, তো আমি হচ্ছে যে এই দিকে যাব না, আমি আসলে লাইনটা চুজ হয়েছে। এখন আমাকে হচ্ছে যে এন্টিটি প্যাটার্ন কোনটা আসলে প্যাটার্ন করবো সেটা দেখাতে হবে। সো আমি এটা হচ্ছে যে এই সার্কেলটাকে প্যাটার্ন করবো, দিলাম, আর একটু কাছাকাছি দিই, তাহলে হচ্ছে সুবিধা হবে যে পরবর্তীতে কাছাকাছি থাকলে একটু সুবিধা হবে। আমি 6 দিলাম। আচ্ছা, আমি দিলাম আরো 2টা। আচ্ছা, তাহলে তিনটা তিনটা হয়ে গেল, রাইট? আচ্ছা, এই 3টা হওয়ার পর আমি এটাকে ওকে করলাম, তাহলে একই রকম 3টা সার্কেল ড্র হইলো, এবং আমি যখন স্কেচ আউট করব সে অটোমেটিক্যালি কেটে ফেলছে। তো আমার কিন্তু এডিশনাল একটা ফিচার অ্যাড হয় নাই। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার ড্রয়িংটাকে অপটিমাইজ রাখার। আপনি যদি মনে করেন যত বেশি অপটিমাইজ করতে পারবেন, তত এই এই একটা ডিজাইনের ওয়েট কমবে, কমপ্লেক্সিটি কমবে, পরবর্তীতে এটাতে ফার্দার মডিফিকেশন করতে পারবেন, রেফারেন্সি ডিফারেন্সি প্রবলেম হবে না। তারপর হচ্ছে ইভেন আপনি যদি মনে করেন এটাকে আপনি সিএনসি লেদ মেশিনে কাটতে পাঠাবেন, অথবা আপনার লেজার কাটে কাটতে পাঠাবেন, যদি অতিরিক্ত ফিচার থাকে, মানে একই রিপিটেটিভ ফিচার থাকে, তাহলে সে করবে কি, এগুলো তো প্রত্যেকটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল মানে ইকুয়েশন সলভ করা। হ্যাঁ, সে করবে কি, যখন কাটার সময় সে দেখা যাবে যে একটা জায়গায় আপনি 3বার কাটার জন্য কমান্ড পাঠাইছেন, রাইট? তো সে যখন কাটবে সে ওই জায়গায় 3বার কাটার চেষ্টা করবে, তো ওই মডেলটা ড্যামেজ হবে। বা সিএনসি মেশিন করবে কি, যদি অপটিমাইজ ডিজাইন না হয় সে ওই জায়গায় 3বার কাটার চেষ্টা করবে। তো খুব মানে ভালো প্র্যাকটিস হচ্ছে আপনি চেষ্টা করবেন ক্লিন প্যাটার্নিং রাখার, মানে ক্লিন মডেল ডেভেলপ করার জন্য। এটা আপনি এই যে কাটিংটা আমি 2ভাবে দেখালাম, একটা হচ্ছে ফিচারটা বানানোর পরে আমি প্যাটার্ন ফলো করে কাটছি, আরেকটা হচ্ছে ওই ফিচারটা ক্রিয়েট করার সময় অলরেডি আমি প্যাটার্ন রাখছিলাম, ফলে এটা অটোমেটিক কেটে গেছে। আবার আমি এই যে কাটিংটা অলরেডি আমি এই এয়ারফয়েল ড্রয়িং করার সময় করে ফেলতে পারতাম। এটা কখন করতে পারতাম? আমি যদি সেখানে যাই, সেটা হচ্ছে যখন আমি এটা এটা বানাচ্ছিলাম এই ড্রয়িংটা, তখনই আমি এখানে হোলগুলো ড্র করতে পারতাম। তাহলে কি হতো, যখন এটা কেটে গেছিল তখন হচ্ছে এডিশনালি আমার এর নিচের ফিচারটা দরকার ছিল না, অটোমেটিকলি এটা কাটা থাকতো। তো এটা আসলে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে যে কখন কোনটা কিভাবে ইউজ করবেন। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি যেটা করলাম সেটা হচ্ছে যে একটা নর্মাল স্কেচ থেকে কিভাবে একটা 3D সেখান থেকে কিভাবে কাটা যায়, সেখান থেকে আসলে কিভাবে কাটার প্যাটার্নিং করা যায়। এখন আমরা দেখি একটা অ্যাডভান্স ফিচার দেখি, সেটা হচ্ছে যে মানে ওয়ান কাইন্ড অফ। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, আমি প্রথমে একটা কথা বলছিলাম, আপনাকে যখন একটা জিনিস শিখবেন, আচ্ছা বলেন আপনারা কেন ইঞ্জিনিয়ারিং পড়তে আসছেন? ইঞ্জিনিয়ার হবেন, রাইট? এটা আপনার আপনার কি এটা একটা অবজেক্টিভ, ইঞ্জিনিয়ার হবেন। আপনি কিন্তু ইঞ্জিনিয়ারিং পর ডাক্তার হবেন না, তাই না? বা আপনি কিন্তু আসলে হইতে পারেন যদি পরবর্তীতে এরকম কোন সুযোগ আসে যে ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে তারা পরবর্তীতে এমবিএস করে করে ডাক্তার হতে পারবে, তাহলে হয়তো করা যাবে। বাট মানে আপনার মোটিভেশনটা কি? আপনি হচ্ছে ইঞ্জিনিয়ার হবেন। সো ইঞ্জিনিয়ারিং অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে
আহ, একটা হচ্ছে যে চিন্তা করেন যে আপনার একটা ড্রাইভ ফোর্স, যে আসলে মানে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেন চুজ করছেন, আপনার তো অন্য কিছু, বা এরোস্পেস ইঞ্জিনিয়ারিং কেন চুজ করছেন, আপনি তো অন্য কোনো ইঞ্জিনিয়ারিং চুজ করতে পারতেন, বা হচ্ছে আপনি কেন সিএসসি চুজ করছেন, আরো তো অনেক ভালো সাবজেক্ট ছিল, ইজি সাবজেক্ট ছিল। তো জিনিসটা হচ্ছে কি, আপনাকে একটা অবজেক্টিভ চুজ করতে হবে। আপনি যখন একটা ড্রয়িং শুরু করবেন, আপনাকে আগে নিয়ে আসতে হবে ড্রয়িংটা কেন করতেছেন। হ্যাঁ, যদি আপনি বুঝতে পারেন যে আপনি কেন করতেছেন, চ্যালেঞ্জটা আপনি পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে না, তাহলে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে একটা 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 মানে চ্যালেঞ্জটাকে ওভারকাম করার জন্য আপনার একটা মানে মাইন্ডসেট হয়ে যাবে। হ্যাঁ, আর যদি আপনার মাইন্ডসেট না হয়, আপনি কিছুক্ষণ পরে গিয়ে যখন দেখবেন যে আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে না, বিরক্ত হয়ে যাবেন, আপনি উঠে চলে যাবেন, আপনি হয়তোবা বসে বসে মুভি দেখবেন, হয়তোবা ফেসবুকিং করবেন, হয়তোবা অন্য কিছু করবেন, কিন্তু আপনার ডিজাইনের প্রতি আগ্রহ থাকবে না, তাই না? তো আপনাকে আগে মাইন্ডসেট করতে হবে যে আসলে মানে কি করা লাগবে। তো একটা অবজেক্টিভ, এই এই ট্রেনিং সেশনটার একটা অবজেক্টিভ হচ্ছে ইউভি ডিজাইনের দিকে আপনাদের জাস্ট একটা নো হাউ ক্রিয়েট করা। তো দ্যাটস হচ্ছে যে কিন্তু আমি প্রথম ডিজাইন থেকে কিন্তু একটা এরোফয়েল বা উইং এর দিকে চলে গেছি। আহ, আমার ইউভির মধ্যে আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হচ্ছে যে ফিক্সড উইং ইউভি। অনেকে কোয়াডকপ্টার পছন্দ করে, আমার কোয়াডকপ্টার তেমন একটা ভালো লাগে না। তো দ্যাটস হচ্ছে হয়তো আমি কোয়াডকপ্টার নিয়ে আপনাদের কিছু বলবো না, বাট আমার ফিক্সড উইং এয়ারক্রাফট খুব পছন্দ। তো সেই হিসাবে ইউভির ডিজাইন প্যাটার্নে গেলে আমি আপনাকে দেখাবো যে আসলে কিভাবে আসলে ডিজাইনিং এ যাওয়া যায়। আমার কাছে ইউভি কিছু মডেল আছে, সেগুলো আমি কেন করেছিলাম বা কোন পারপাসে করেছিলাম, ওগুলোর পিছনে কি কাজ করেছিল। এবং খুবই খুবই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি বলি, সেটা হচ্ছে আমি মানে প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলতেছি। আপনাকে যেটা করতে হবে লাইফে, যদি আপনি আপনার যে একটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যে একটা জিল আছে, সেটার মর্ম বুঝতে হবে। আপনি আসলে ইঞ্জিনিয়ারিং করতেছেন কি আপনার আব্বু আম্মুর মুখ রক্ষা করার জন্য, নিজের শখের জন্য, ভালো একটা জব পাওয়ার জন্য, একটা প্যাশন, বা ইন ফিউচারে আপনি বিল গেটস হবেন, দ্যাটস ওয়াই কি আপনাকে যেটা করতে হবে, আপনাকে টুলস শিখতে হবে, বিভিন্ন টুলস। এটা এটা আপনার সলিডওয়ার্কস হতে পারে, অটোক্যাড হতে পারে। যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং দের কিন্তু অটোক্যাড স্ট্রাকচার শেখানো হয়, অটোক্যাডের কিন্তু মেকানিক্যাল স্ট্রাকচারও আছে, রিভিট আছে, অনেক কিছু আছে। আমি ভুলেও গেছি, এগুলো শিখছিলাম ওয়ান্স আপন টাইম, 10 বছর আগে, 8 বছর আগে, ভুলে গেছি। তো ইভেন অ্যানালাইসিস আছে, এনসিস আছে, কমসোল আছে, এগুলো শিখছিলাম ওয়ান্স আপন টাইম। বাট আমি মানে কেন ওগুলো ধরে রাখতে পারি না, আমার মনে নেই টোটালি। কারণ কি, আমি এগুলোর সাথে আর ইনভলভ না। আমি আস্তে আস্তে এই কোম্পানিতে থাকতে থাকতে আমার হচ্ছে লাইন চেঞ্জ হয়ে গেছে। বাট সলিড ওয়ার্কসটাকে আমি ধরে রাখছি, আমি এখনো মাঝে মাঝে সলিড ওয়ার্কসে কাজ করি। হ্যাঁ, তো এটাকে আমি ধরে রাখছি, এই কারণে আমার কিছুটা এখন আগ্রহ আছে, আমি যখন ডিজাইন করি, ড্রয়িং করি। তো আপনাদেরকে এখন যেহেতু আপনি স্টুডেন্ট হিসেবে আছে, আমি আমি ধরে নিচ্ছি সবাই এখন স্টুডেন্ট। তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যে লেভেলেই থাকেন, আপনাদেরকে যেটা শিখতে হবে, টুল শিখতে হবে। আপনার পড়াটা কি, পুঁথিগত বিদ্যার পড়া কখনো কাজে লাগবে না। মানে এই পুঁথিগত বিদ্যা দিয়ে আপনি ড্রয়িং করতে পারবেন না এখানে। আপনার ওই বইয়ের মধ্যে কখনো দেখাবে না যে আসলে সলিড কিভাবে ড্রয়িং করতে হয়। সো আপনাকে যেটা করতে হবে, শিখতে হবে। হ্যাঁ, বা বই আপনাকে বলবে যে আসলে ফ্রন্ট ভিউ কি, আইসোমেট্রিক ভিউ কি। হ্যাঁ, 90 ডিগ্রি মানে হচ্ছে একটা সমকোণ, বাট সলিড ইজ ডিফারেন্ট থিং। বা আপনি অন্য কিছু করেন। সো এটা এটা কেন বললাম, কারণ হচ্ছে কি, আপনাকে আসলে লাইফে অনেক কিছুই পার করতে হবে, অনেক অনেক বাধা বিপত্তি আসবে। সো আপনাকে সবসময় ওই বাধা বিপত্তির সাথে ওই জিনিসটাকে বাঁচাই রাখতে হবে, নাহলে আপনার আসলে আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং পড়বেন, শিখবেন, অনেক কিছুই করবেন, কিন্তু এই টুলস গুলো শেখা হবে না, ইমপ্লিমেন্ট করা হবে না, হয়তো লাগবেও না। বিসিএস এ দিয়ে দিলে আর লাগবে না, এই টুলস দিয়ে কি হবে, রাইট? সো ওরকম যে বা হয়তো বা আরেকটা জিনিস, যারা হচ্ছে দেশের বাইরে মাস্টার্স পিএইচডি করতে যাবেন, বলে রাখি, টুলস ছাড়া আপনার কোনো প্রফেসর আপনাকে নিবে না। ফার্স্ট কোশ্চেন থাকবে, আপনি ম্যাথল্যাব পারেন, আপনি সলিডওয়ার্কস বা ক্যাড ডিজাইনিং কোন সফটওয়্যার পারেন, পিটিসি ক্রিও, সলিডওয়ার্কস, ওর হচ্ছে আপনার হচ্ছে আছে হচ্ছে আরেকটা আমি শিখছিলাম, ভুলে গেছি। অটোকেটের একটা আছে, অটোকেট মেকানিক্যাল। তো এগুলো পারেন না, বাদ। আপনার ম্যাথল্যাবে কোড করতে পারেন না, বাদ। জাভাতে পারেন, পাইথনে পারেন, কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন না, পারেন না, বাদ। নো, মানে কেউ আপনাকে নিবে না। মানে অনার্স লেভেল পড়া যত ইজি, মাস্টার্স পিএইচডি করা তো ইজি না। সো টুলস আপনাকে জানতে হবে। ইভেন বাদ দেন ও পিএইচডি যাওয়া, মানে আপনার হচ্ছে যে বাংলাদেশে কোনো একটা ফার্মে জয়েন করবেন, যারা হচ্ছে ডিজাইনার নিবে। ডিজাইনার মানে হচ্ছে চিন্তা করেন সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে, তাদেরকে স্ট্রাকচারাল ডিজাইনিং জন্য নিবে। হ্যাঁ, তো জিজ্ঞেস করবে যে আপনি কি এই মানে অটোকেটের ডিজাইন বুঝেন কিনা বা পারেন কিনা, বা হচ্ছে বিম অ্যানালাইসিস এর কিছু প্রোগ্রাম আছে, ওগুলো পারেন কিনা। না পারেন, দরকার নেই আপনাকে, আমি তো আপনাকে কোম্পানিতে নিয়ে এসে শিখাবো না। কোম্পানি
বাংলাদেশের সব কোম্পানি এরকম না, আপনাকে হায়ার করার পরে 3-4 মাস আপনাকে ট্রেনিং দিবে, তাদের টাকা পয়সা খরচ করবে আপনার পিছনে, বা ট্রেনিং দেবে আপনার সফটওয়্যার শেখার জন্য। ওনাদের ইন্টারনাল কাজের জন্য কিছু সফটওয়্যার মেথড থাকতে পারে, ওটা আপনাকে শেখাবে, কিন্তু আপনি যদি বেসিক না জানেন, নো ওয়ে, তারা আপনার কোনো নিবে না। আপনি ওয়ালটনে যান, ওয়ালটন যদি আপনার মনে করেন যে মেকানিক্যাল যারা, হয়তো বা নিউমেটিক সিস্টেমে কাজ করতে হবে, হাইড্রোলিক সিস্টেম কাজ করতে হবে, কম্প্রেশন সিস্টেম কাজ করতে হবে, ওখানে যদি আপনি সলিডওয়ার্কস না পারেন, এখন সম্ভবত সলিডওয়ার্কস নিয়ে ওনারা হয়তো অনেক কাজ করে, আমি 5-6 বছর আগে একবার শুনছিলাম, তো যদি না পারেন নিবে না। হ্যাঁ মানে রেফারেন্সে যান, যেভাবে যান, আপনাকে টুলস জানা থাকতে হবে, এটা ম্যান্ডেটরি জিনিস। আপনি ইঞ্জিনিয়ারিং যা শিখে আসেন সমস্যা নেই, ইঞ্জিনিয়ারিং সবকিছু আপনি সবসময় লাগাতে পারবেন না। আমি এখনো ফুরিয়ার ট্রান্সফর্ম বা ফুরিয়ার সিরিজ কখনো মানে কোথাও খুঁজে পাই নাই। বাট মজার কাহিনী হচ্ছে আমি কিছু প্রজেক্টে এই রিলেটেড, মানে অন্য একটা প্রজেক্ট, এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টের ভিতরে আমার ফুরিয়ার ট্রান্সফর্ম আছে, ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। সো দেখা গেছে কি যে আমি 4 বছর পরে ফুরিয়ার ট্রান্সফর্ম কোথাও খুঁজে পাই নাই, কিন্তু অন্য একটা প্রজেক্টে আছে। সো কখন কোথাও লাগবে আপনি জানেন না, কিন্তু আপনাকে টুলস শিখতে হবে। সো এটা জাস্ট একটা উপদেশ টাইপের দিলাম, আমি উপদেশ দেওয়া শুরু করলে শেষ হবে না, ক্লাস শেষ হয়ে যাবে। সো আমি আবার ড্রয়িং এ চলে আসি। ড্রয়িং এর মধ্যে আমি এখন যেটা করব সেটা হচ্ছে লফটিং করাবো। লফটিং মানে হচ্ছে এটা যেটা করলাম, এটা সলিড মানে বা সলিড বা ফিক্সড ডাইমেনশনের উপরে ইয়া করা হয়েছে, জাস্ট হচ্ছে লাইক হচ্ছে একটা সারফেসের উপরে আমি ভার্টিক্যালি টেনে দিয়েছি। বাট লফটিংটা হবে মোর অ্যাসিমেট্রিক ভিউ, মানে সরি অ্যাসিমেট্রিক মানে হচ্ছে সবসময় লিনিয়ারিটি থাকবে না, এটা একটু ডিফারেন্ট হতে যাবে। সো আমি লফটিংটা করবো এই উইং এর উপরেই, মানে একটা টেম্প ট্যাপার্ড উইং, ইয়েস মনে পড়ছে, ট্যাপার সরি সরি মনে পড়ছে তখন পরে। এই নলেজ আমার 4-5 বছর যদি অন্য লাইনে থাকি, আমার পুরো অ্যারোনটিক্যাল নলেজ চলে যাবে। ট্যাপার্ড উইং আমি ডেভেলপ করব। ট্যাপার্ড উইং কিভাবে হবে সেটা হচ্ছে আপনার রুট অ্যারোফল এবং হচ্ছে টিপ অ্যারোফলের মধ্যে যে রেশিও থাকবে সেটার উপর ভিত্তি করে আমি ট্যাপার্ড উইং ডেভেলপ করবো আর কি। তো আমি হচ্ছে যে এই ডিজাইনের মধ্যেই করব। সেটার জন্য যেটা করবো যে নর্মালি পুরো সিস্টেমটা আমি এই যে শুরু হয়েছে কিচ্ছা খাইনি, সে হচ্ছে রেফারেন্সিং পাচ্ছে বক্কর চক্কর, আচ্ছা এটার মধ্যে করব একদম প্লেন, কিচ্ছু নাই, রাইট? সো আমি চিন্তা করি যে রাইট সারফেস থেকে রাইট প্লেনটা আমি চুজ করলাম। চুজ করে আমি প্রথমে একটা 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 অ্যারোফয়েল মানে অ্যারোফয়েল ড্রয়িং করব, তার উপরে আমি ভিতরে করে একটা লফটিং সারফেস বানাবো। আচ্ছা লফটিং সারফেসটা তাহলে কি? লফটিং সারফেসটা হচ্ছে, না সরি লফটিংটা কি, এটা একটা থ্রি ডি মডেল বানানোর অংশ। বাট লফটিং করার জন্য আপনাকে দুইটা জিনিস ম্যান্ডেটরি, একটা হচ্ছে প্রোফাইল, মানে আসলে লফটিংটা কিভাবে হবে, একটা হচ্ছে এন্ড আর স্টার্ট পয়েন্ট। আচ্ছা তো প্রথমে আমি একটা ইজি লফটিং দেখাই আপনাকে, তারপর আমি অ্যারোফলে যাচ্ছি। না আমি ডাইরেক্টলি অ্যারোফলে চলে যাই, যেহেতু আমাদের টাইম কম। আর আশা করি আপনারা মানে যদি মানে অনেক বেশি পড়ায় ফেলি বা দেখাই ফেলি, আমি খুব ফাস্ট চলে যাচ্ছি, কারণ আমি যেটা বললাম এটা আমার একটা প্রবলেম, সেটা হচ্ছে আমি জানি আসলে কিভাবে কাজ করতে হয়। সো আমি খুব দ্রুত চলে যাচ্ছি, এটা হয়তো আপনাকে ডিসক্রাইব করতেছি না। এখন যেটা করলাম জাস্ট একটা অরবিটারি সেন্ট্রাল লাইন নিলাম, সিমিলার ওয়েতে আমি একটা স্পাইরাল লাইন নিলাম। স্পাইরাল লাইন নিয়ে আমি দেখতে একটা অ্যারোফয়েল বানাবো। ধরলাম মনে করেন এটা একটা রুট অ্যারোফয়েল হলো। হ্যাঁ রুট অ্যারোফয়েল হওয়ার পর আমার স্কেচ শেষ, ঠিক আছে? এখন মনে রাখবেন একটা ভিজুয়ালাইজেশন খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে ট্যাপার্ড উইং কেমন হয়। আপনাকে চিন্তা করেন আমি এটা রাইট সাইডে আছি, সো আমার উইংটা এদিকে বাড়বে, এদিকে, ঠিক আছে? তো এদিকে বাড়লে আমি এইখানে একটা ড্রয়িং করতে চাই, কিন্তু এখানে ড্রয়িং করবো কিভাবে? আমার তো কোনো প্লেন নেই, প্লেনগুলো তো সেন্ট্রাল আছে, রাইট? আমি যেটা বলছিলাম অলরেডি, আমি যদি এখানে দেখাই প্লেনগুলো তো এখানে আছে, এখানে তো নাই, এখানে তাহলে আমি ড্রয়িং করবো কিভাবে? অবশ্যই মনে রাখবেন আপনি কোনো কিছু ছাড়া ড্রয়িং করতে পারবেন না, আপনাকে একটা সার্ফেস থাকতে হবে, অ্যাটলিস্ট 1 মিলিমিটার 1 মিটার স্কোয়ার একটা সার্ফেস থাকতে হবে, 1 মিলিমিটার স্কোয়ার সার্ফেস থাকতে হবে, যেটার উপরে আপনি ড্রয়িং করতে পারবেন, আদারওয়াইজ ড্রয়িং করতে পারবেন না। সো যেটা করতে হবে, এটাকে আমরা এই সলিডওয়ার্কসের ভাষা বলি রেফারেন্স প্লেন। তো রেফারেন্স প্লেন নিতে হবে। রেফারেন্স প্লেন কি? সেটা হচ্ছে এইখানে যেটা সেন্টার প্লেনগুলো আছে তার সাপেক্ষে একটা রেফারেন্স প্লেন আমি নিব। এটার জন্য আমাকে করতে হবে ইনসার্টে যেতে হবে। এখানে অনেক ফিচার আছে, আপনারা যদি দেখেন আসলে সবগুলো গো থ্রু করার মতো অপশন নাই, আমি যেগুলো লাগে সেগুলো দেখাচ্ছি। রেফারেন্স প্লেন, তো সারফেস আসার পর, আচ্ছা সরি রেফারেন্স জিওমেট্রি, রেফারেন্স জিওমেট্রির মধ্যে আছে এই প্লেন। এটা যখন ক্লিক করব সে আমাকে 3টা আসলে অপশন দিচ্ছে যে আসলে ফার্স্ট রেফারেন্সটা কি, ঠিক আছে? যে আসলে কিসের সাপেক্ষে কি করব। তো ফার্স্ট রেফারেন্সটা আমার ধরে নিলাম যে আমার এই রাইট প্লেনটা, ঠিক আছে? তো দেখেন অলরেডি সে কিন্তু রাইট প্লেনের সাপেক্ষে আরেকটা প্লেন নিছে, আবার বলতেছে যে প্লেন রাইট প্লেনের সাপেক্ষে
প্লেনের প্রপার্টিসটা কি, সে 10 মিলিমিটার দূরে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, মানে হচ্ছে যে অলমোস্ট প্যারালাল। তো আমি এটাকে যদি, আচ্ছা, ওহো সরি সরি, রেফারেন্সটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা ধরা যাচ্ছে না, আমি এগুলোকে হাইড করে দিই, সরি। একটু wait। আচ্ছা, তো আমি যেটা করবো যে আমি হচ্ছে রেফারেন্স প্লেনটা নেব। রেফারেন্স প্লেনটা কিভাবে নেব, আমি গেলাম ইনসার্টে, রেফারেন্স জিওমেট্রি প্লেন। আচ্ছা, প্লেন আসার পর আমার ফার্স্ট রেফারেন্স হচ্ছে এই সারফেসটা সাপেক্ষে আমি এটাকে রেফারেন্স হিসেবে নিচ্ছি। তো নেওয়ার সময় আমাকে যেটা করতে হবে যে এই সারফেস থেকে এটা কত দূরে হবে, মানে রেফারেন্স আমি চাচ্ছি উইংটা অ্যাটলিস্ট আপনার অলমোস্ট এতটুকু আসে, এতটুকু কত 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 100 মিটার হবে দেখি, হ্যাঁ 100 মিটার। আচ্ছা তাহলে আরেকটু বাড়াই, এটা আমি যাচ্ছি যে 500 মিটার পর্যন্ত যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তো 500 মিটার পর্যন্ত আসলো, তাহলে এটা একটা ডিফারেন্ট একটা রেফারেন্স হয়ে যাবে। এখন আমি এটাকে ড্র করতে পারবো এখানে। আমার যদি এটা রেফারেন্স না থাকতো তাহলে কিন্তু আমি পরবর্তী ড্র করতে পারতাম না। তো এটা 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 তাহলে মানে খুবই ম্যান্ডেটরি। আপনি যখন হচ্ছে যে আহ, আহ, এরকম লফটিং করবেন বা কাট করবেন একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, ডিফারেন্ট পজিশন থেকে, আপনাকে অবশ্যই রেফারেন্স নিতে হবে। রেফারেন্স ছাড়া আপনি কখনো এটাকে এডিশনাল ড্রয়িং, কাটিং বা অন্য কোনো ফিচার নিয়ে কাজ করতেই পারবেন না। তো আমি রেফারেন্সে আসলাম, আসার পর আমি যেটা করব, এখানে আমি হচ্ছে এই মেইন যে অ্যারোফয়েল শেপটা আছে তার সাপেক্ষে আর ছোট করে একটা অ্যারোফয়েল ড্র করব। সেটা আমি মানে একটা র্যান্ডমলি ড্র করতে পারি। আমি জাস্ট অরবিটারি ভাবে ড্র করতেছি, মানে এরকম না যে খুব কিছু ক্যালকুলেট করে ড্র করতেছি। আচ্ছা, এটা নিলাম যে এটা তারা হচ্ছে যে সেন্টার লাইন, সেন্টার লাইন সাপেক্ষে আমি হচ্ছে অথবা স্পাইলাইন লাইনটা দিলাম, নিয়ে আচ্ছা মিন টাইম কারো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করতে পারেন, আমি খালি বলে যাচ্ছি কেউ কোনো কোশ্চেন করতেছে না। আচ্ছা, আমি হচ্ছে যে এরকম একটা এরোফল ড্র করলাম। সো দুইটা রেফারেন্স লাইন হলো, একটু হোল্ড। ভয়াবহ। আচ্ছা হ্যাঁ, এখন যেটা করবো সেটা হচ্ছে আমি একটা রেফারেন্স বানা। আচ্ছা, এখন দুইটা এরোফয়েল আসছে রাইট, দুটো দুটো থেকে একটা মানে ডিস্টেন্সে আছে। তো আমি এটার মধ্যে রিলেশনটা করবো কিভাবে, এটাকে আমি লফটিং বলবো। তো আমি হচ্ছে আমি ড্রয়িংটাকে বাইরে গেলাম, এখন আমি দুটোর মাঝে একটা লফটিং করব। লফটিং করার জন্য আমাকে ফিচারে যেতে হবে। ফিচারে বাকি সবই ব্লক আছে অলমোস্ট, কিন্তু আমাকে এই জিনিসগুলো ওপেন রাখছে। এর মধ্যে একটা হচ্ছে লফটেড বেস বস। তো আমি এটা চুজ করব। চুজ করার পরে এখন প্রোফাইল আর হচ্ছে গাইড কার্ভ, আমি এখানে কোনো গাইড কার্ভ দিইনি। আমি এটার এই ড্রয়িং এর পরে একটা দেখাবো গাইড কার্ভ কেউ দিতে হয়। আচ্ছা, তো প্রোফাইলের মধ্যে আছে যে আপনাকে আসলে ডিফাইন করে দিতে হবে যে ড্রয়িংটা কিসের সাপেক্ষ হবে। তো আমি যখন এই দুইটা চুজ করে দিছি, সে অটোমেটিকলি রেফারেন্স করে নিছে। যদি আমি উল্টাপাল্টা দিতাম তাহলে কিন্তু সে আর পারলো না, হলে লিনিয়ারিটি আছে দ্যাটস ওয়াই কিন্তু সে পারছে। ঠিক আছে, আমি যখন ওকে করবো সে অলমোস্ট একটা টেপার ডুইং বানাই ফেলছে, যদিও মানে এক্স্যাক্টলি ক্যালকুলেশন ফলো করে টেপার ডুইং হয় নাই, তাই না? তাই না? ওকে, আচ্ছা, তো এটা একটা ছিল ইজি একটা লফট। আপনি যদি খুব সিম্পল হতে, যখন এয়ারক্রাফট খুব দ্রুত মডেলিং করতে হবে আপনাকে অবশ্যই, তাহলে এই কাজটা করতে হবে যে মানে আপনার জাস্ট রুটার রাফল টিপার। এখন যদি এমন হইতো মাঝখানে আরেকটা এরোফয়েল আছে, আরেকটা শেপ আছে, ডিফারেন্ট শেপ, ডাইমেনশন ডিফারেন্ট, তখন আপনারা কি করতেন, তাই না? তখন সেক্ষেত্রে আপনার এই এই জিনিসটা কিন্তু মানে খুব মানে মাল্টিপল প্রোফাইলিং, সরি মাল্টিপল প্রোফাইলিং না, মানে প্রোফাইলিং এর মধ্যে আপনার গাইড কার্ভ নিয়ে আসছে। গাইড কার্ভটা কি, আপনার এই লফটিংটাকে গাইড দিতে হবে, মানে কোন দিকে যাবে, কি বরাবর যাবে। আমি সেটা দেখাচ্ছি, আমি এটাকে ডিলিট করে দেই।
হ্যাঁ, ডিলিট করে দিয়ে আমি এখন গাইড কার্ভ বানাবো। এটা যত ইজিলি চলে গেছে, আমি যত ইজি দিব না, আমি একটু বেকাতারা করে দেবো, না বেকাতারা না, জাস্ট কার্ভ করে দেবো। তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি টপ প্লেনে যাই। গাইড কার্ভটা কি হবে যে এটার টিপ থেকে, সরি এটার মানে এন্ডেজ থেকে এটার এন্ডেজ পর্যন্ত এই যে স্ট্রেট লাইনটা টানলাম, এটা হচ্ছে গাইড কার্ভ। হ্যাঁ, এই বরাবর সে লফটিংটা করবে না, আমি চাচ্ছি এটাকে একটু মডিফাই করে দিতে। সেটা হচ্ছে আমি চাচ্ছি এটা এইভাবে যাবে, ঠিক আছে। সিমিলার ওয়েতে এই সামনে থেকে জাস্ট একটা অরবিটারি নিচ্ছি, শেপ নিচ্ছি। আচ্ছা, এখন দেখেন টপ ভিউ থেকে এটা দেখতে কেমন হয়েছে, তাই না? এটা কিন্তু আর স্ট্রেট লাইন হয় না, এটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। তো যখন এই দুইটা গাইড লাইন বা গাইড কার্ভ আমি দিলাম, এখন আমি যদি লফটিং করতে চাই তখন দেখবেন একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। আচ্ছা, তো আমি প্রথমে প্রোফাইল চুজ করি, আমার এন্ড এন্ড স্টার্ট এন্ড এন্ড প্রোফাইল। সে কিন্তু রেফারেন্স হিসেবে দেখাচ্ছে যে এটা এরকম হওয়ার কথা, কিন্তু আমি হচ্ছে তাকে গাইড কার্ভ দিয়ে দেবো, না ভাই আপনি এদিক দিয়ে আসেন, এই যে বেঁকে গেছে অলরেডি, আমি আর একটা গাইড কার্ভ দেবো, না ভাই আপনি এদিক দিয়ে যান, অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা কিন্তু মানে একটু কমপ্লেক্স ডিজাইন গুলোতে যদি এরকম লাগে যে লফটিং করা লাগবে, মানে স্ট্রেট যেমন এক্সট্রুডেড বস দিয়ে বা বেস দিয়ে যে স্ট্রেট প্রোফাইলিং করা হয়, সেটা না হয়ে যদি একটু ডিজাইনের ভেরিয়েশন থাকে, যখন আপনার প্রোপেলার ডিজাইন করবেন আপনাকে এরকম করতে হবে। যখন আপনারা ট্যাপার ডুইং ডিজাইন করবেন, ক্যাম্বার্ড, হাই ক্যাম্বার্ড, লো ক্যাম্বার্ড, মাঝখানে মাল্টিপল ক্যাম্বার্ড আছে, তখন আপনাকে অবশ্যই লফটিং ইউজ করতে হবে। বা আপনার যদি হয় এয়ারক্রাফট ফিউজলেস, তো আসলে মাঝখানে অনেকগুলো সেকশন থাকে, হ্যাঁ, সেকশনগুলোকে কি বলে, এনিওয়ান, সেকশনগুলোকে কি বলে? পাঁচ বছর পরে কিন্তু লাইনে না থাকলে সবারই এরকমই হবে, ভুলে যাবে যে আসলে বেসিক সেকশনটা কি ছিল, আমি ভুলে গেছি। আচ্ছা, তো তখন হচ্ছে যে আপনাকে এরকম লফটিং বেস করে করে আপনাকে আসলে এয়ারক্রাফটের এটা বানাতে হবে। আচ্ছা, এখন যদি এটা কিন্তু রাইট সাইডের উইং, কোন পাশে, রাইট সাইডের উইং হয়ে গেল। এখন আমি যদি লেফট সাইডের উইংটা দেখি বা চিন্তা করি যে এটা অন্য পাশে কি হবে, আমি মিরর করব, আমি পুরো সিস্টেমটাকে মিরর করব, সরি লিনিয়ার না, এটাকে জাস্ট মিরর করব। মিররে দিলাম, এখন মিরর হচ্ছে রেফারেন্স লাগবে, আমি রেফারেন্সটা হচ্ছে এটা, হ্যাঁ, ঠিক আছে। ওকে, আরেকটু হইলেই তো আমি এটাকে একটা ফ্লাইং উইং বানায় ফেলতে পারতাম, এটা তো ফ্লাইং উইং এর ধারে কাছে গেছিল। আচ্ছা, সো মানে মিরর করে আমি সেম ধরনের ফিচার নিয়ে আসলাম। এটার মধ্যে আরো অনেক কাজ করা যায়। তো যদি আমরা কাজ করতে চাই আসলে কি কাজ করা যাবে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো যে মানে অ্যাডভান্স ডিজাইন গুলাতে অনেক ধরনের ফিচার আসলে ইউজ করতে হয়। সলিডওয়ার্কস এর একটা সুবিধা হচ্ছে অনেক কিছু দেওয়া আছে, আপনি অনেক কিছু করতে পারবেন, যেগুলো আসলে আমিও জানি না কত কিছু করা যায়। কারণ আমি মানে আমার একটা প্যাটার্ন আছে শেখার জন্য, আমি যেগুলো লাগে সেগুলো শিখে নেই। আমাকে যে সবকিছু শিখতে হবে এখনই এরকম না, এটা আপনার চ্যালেঞ্জ অনুসারে আপনি শিখবেন। আপনার একটা চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে একটা মনে করেন ইউভি ডিজাইন, মানে ইউভি ক্যালকুলেশন হয়ে গেছে, ডিজাইন ক্যালকুলেশন হয়ে গেছে, আপনাকে একটা 3D মডেল বানাইতে হবে। সো আপনার কাজ হচ্ছে ফিউজলেস ডিজাইন করা। সো আপনার চ্যালেঞ্জ হচ্ছে ফিউজলেস ডিজাইন করেন, ফিউজলেসটা দেখতে কেমন হবে, এটার ভিতরে কি থাকবে না থাকবে সেটার প্যারামিটার নিয়ে আপনার হাতে স্কেচ করবেন। স্কেচ করার পর সেটাকে সলিডওয়ার্কসে নিয়ে মানে স্কেচ করা লাগবে। সেটাকে আপনাকে প্রথমে একটা হয়তোবা ফ্রন্ট ভিউ থেকে ড্র করতে হবে, সেখান থেকে আস্তে আস্তে লফটিং বস করে বানাবেন, সেটার ভিতরে কাটাকাটি করবেন, বহুত কিছু করবেন। তো এই ডিজাইনিং মানে পুরো কনসেপ্টটাকে আপনাকে অবশ্যই একটা অবজেক্ট নিয়ে কাজ করতে হবে। তো আজকের ক্লাস সম্ভবত এই 9:15 পর্যন্ত ছিল। আপনাদের অনেক টাইম এখানে মানে অলমোস্ট 7-8 মিনিট আমি খেয়ে ফেলছি। তো যেটা বলতে চাচ্ছি যে সলিডওয়ার্কস খুবই একটা অসাধারণ, খুবই একটা অসাধারণ টুল আপনার 3D মডেলিং করার জন্য। আপনারা কিন্তু 3D ম্যাক্স আছে, মায়া আছে, আরো অনেক টুল আছে যেগুলোতে আপনি 3D মডেল বানাতে পারবেন, বাট ওগুলো অন্য পারপাসে, ওগুলো আপনার ইঞ্জিনিয়ারিং এর জন্য না, ওগুলো হচ্ছে আপনার অন্য ধরনের অ্যানিমেশন, আলাদা ধরনের ভিজুয়াল ইফেক্ট দেওয়ার জন্য কাজ করা হয়। কিন্তু সলিডওয়ার্কস স্পেশালি, এই সলিডওয়ার্কসটা আপনার মেইনলি হচ্ছে এই মানে ইঞ্জিনিয়ারিং টুল, ইঞ্জিনিয়ারিং কাজের জন্য, ইঞ্জিনিয়ারিং ডিজাইনিং জন্য। সো আপনাকে এটা খুব ভালো করে শিখতে হবে, মানে একটাই শিখেন, সমস্যা নাই। আপনি সলিডওয়ার্কস, যদি আমি সলিডওয়ার্কস ডিজাইনের কথা বললাম, সলিডওয়ার্কস কিন্তু আপনার মোশন অ্যানালাইসিস আছে। মোশন অ্যানালাইসিস মানে হচ্ছে আপনি একটা জয়েন্ট বানাইছেন, জয়েন্টটাকে আপনি মুভ করে দেখতে পারবেন জয়েন্টটা কাজ করতেছে কিনা, জয়েন্টের মধ্যে
প্রেশার হচ্ছে কিনা সেটা অ্যানালাইসিস করার জন্য আপনার স্ট্রেস অ্যানালাইসিস টুলস আছে, থার্মাল অ্যানালাইসিস টুলস আছে, ফ্লুইড ডাইনামিক্স, সিএফডি অ্যানালাইসিস টুলস আছে। সলিড হচ্ছে বড়, বিশাল বড় একটা জিনিস। তো এখানে আপনি যদি মানে শেখার চেষ্টা করেন অনেক কিছু শিখতে পারবেন। তো আশা করি আজকের এই ছোটখাটো একটা ক্লাসের মাধ্যমে আপনাদের যারা একদমই নতুন তারা হয়তোবা একটা ভিউ পাইছেন যে আসলে কি করা যাবে। আর যারা অলরেডি সলিড ইউজ করেন বা অলরেডি পারেন, শিখেন, কাজ করতেছেন, তারা হয়তোবা কিছু একটা আইডিয়া পাবেন। এরকম না যে আমি আপনাদের সবকিছু শিখাই ফেলতে পারছি, আপনারা অনেকে আরো অনেক অ্যাডভান্স টিউটোরিয়াল ফলো করলে আরো অনেক কিছু শিখতে পারবেন, অলরেডি পেরেছেন। সো জাস্ট হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি শেখানোর চেষ্টা করছি। তো ক্লাসের যে রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, বাট প্র্যাকটিস করবা সবাই, ঠিক আছে? যেটাই করো র্যান্ডমলি তুমি তুমি করে বললাম সবাইকে, ঠিক আছে? আহ, ঠিক আছে, তো সবাই প্র্যাকটিস করবো। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম।